হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন। তো চলেন আমরা ক্লাস শুরু করি। দেখতে পাচ্ছি অলরেডি ৬০ জনের মতো যুক্ত হয়েছে। তো বাকিরাও আশা করি যুক্ত হয়ে যাবেন। চলেন আমরা ক্লাসে শুরু করি। আমি একটা মেসেজ দিয়ে দিই গ্রুপে। আরো তো অনেকে থাকার কথা, এত কম কেন আপনারা? স্যার একজনকে অ্যাডমিন করে দিলে ভালো আসছিল, মানে যে কো অ্যাডমিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি সেটা করে দিচ্ছি। হ্যালো ভাই, একটা আমার কোয়েশ্চেন ছিল। জি। আমি প্রিভিয়াস যে ক্লাসটা হচ্ছিল ওটার অ্যাটেন্ডেন্সটা দেখলাম 250%। আমি ওইটাতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি, আসলে এটা থেকে কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি অলরেডি আপনাদেরকে মেনশন করেছি। তো আপনারা আশা করি যুক্ত হয়ে যেতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। আমাদের অ্যাটেন্ডেন্স এটা আমরা দিব কিছুক্ষণ পরে, এখন না। অ্যাটেন্ডেন্স দিব হলো আমরা ক্লাসের মাঝখানে, ঠিক আছে? আমরা অ্যাটেন্ডেন্স শিটটা দিব একটু পরে। আশা করি শুনতে পাচ্ছেন আমাকে সবাই। তো দেখতে পাচ্ছি আমাদের ডিএম 2504। জি, আপনাদেরকে অ্যাড করা হবে। আমি তো অনেককে অ্যাড করে দিয়েছি, এখনো অ্যাড হননি অনেকে আছেন। আচ্ছা, তারা একটু কাইন্ডলি যারা অ্যাড হয়েছেন তারা একটু, আমি তো একা মানুষ, আমার হয়তো একটু টাইম লাগে। যারা অ্যাড হয়েছেন তারা একটু কাইন্ডলি দুই একজনকে যদি এরকম অ্যাড করে দেন তাহলে কিন্তু দেখা যাবে সবাই অ্যাড হয়ে যেতে পারে, তাই না? একটু কাইন্ডলি আপনারাও আপনাদেরকে একটু হেল্প করেন যারা অ্যাড হয়েছেন অলরেডি। কারণ আমার এখানে রিভিউ সিস্টেম অন আছে, কেউ যদি অ্যাড দিতে চায় অ্যাড দিতে পারবে, ঠিক আছে? অ্যাডমিন হওয়ার কোনো নেই, প্রয়োজন নেই। ওকে, তো আমাদের এখানে আছে হলো ক্লাস নাম্বার কত? 4 আমরা দেখেছি, 4 না, আমরা 5টা আগে দেখেছি। তো আমরা 6-এ যাব না, আমরা আগে 4টা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। 4, তো চলেন আমরা আজকে দেখবো হলো ইন্ট্রোডাকশন টু ব্রডকাস্টিং চ্যানেল, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এক্সপ্লোরিং চ্যাট জিপিটি ফর কন্টেন্ট ক্রিয়েশন। আমরা চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো। দেন টেকনিক্যাল কন্টেন্ট ভার্সেস ক্রিয়েটিভ কন্টেন্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড আমাদের এখানে আছে পোস্টিং আইডিয়া, দেন ক্রিয়েটিং কন্টেন্ট ক্যালেন্ডার ফর কনসিস্টেন্ট পোস্টিং এবং সেটিং অ্যান্ড অপটিমাল পোস্টিং স্কেজুল। তো চলেন আমরা প্রত্যেকটা বিষয় দেখবো। তো এগুলাকে আমরা যদি একটা টাইমলাইন আকারে এখানে রেখে দিই তাহলে আমরা একটা একটা করে টপিক শেষ করতে পারবো, কারণ এগুলো সবগুলোই আমাদের এই টপিকগুলো হলো অনেকটা ওকে। ইন্ট্রোডাকশন টু ব্রডকাস্টিং চ্যানেল। তো আমাদের কি কি চ্যানেল আছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। আমাদের এসএমএম এর মধ্যে আমাদের চ্যানেলগুলো যদি একটা একটা করে বলার চেষ্টা করি, 1 নম্বরে আছে আপনাদের ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এগুলো সবই আমাদের এক একটা চ্যানেল যেগুলো দিয়ে আমরা ব্রডকাস্টিং করতে পারি আমাদের মিডিয়ার যে ব্যাপারগুলো আছে। দেন আমাদের এখানে আছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজি মানে হলো কৌশল, আর কন্টেন্ট মানে হলো, একটু বলবেন কন্টেন্ট মানে? লিখে বলতে পারেন, আর আমি আপনাদের এখান থেকে বলার চেষ্টা করতেছি। সেটা হলো, কন্টেন্ট হলো যে কোনো ফরমেশনে যে কোনো কিছু উপস্থাপন করা। ফরমেশন কি কি হতে পারে? এক, লিখিত ফরমেশন, মানে আপনি টাইপ করে অথবা কোনো একটা গল্প আকারে অথবা কোনো একটা আর্টিকেল আকারে আপনি কোনো একটা কিছু লিখতেছেন, সেটা একটা কন্টেন্ট হতে পারে। কোনো একটা আপনার অডিও ফরমেশনে আপনি কিছু একটা বলতেছেন, সেটা একটা কন্টেন্ট। ভিডিও ফরমেশনে কিছু একটা বলতেছেন, সেটা একটা কন্টেন্ট।
ইমেজ ফরমেশনে কিছু একটা বলতেছেন, সেটা একটা কন্টেন্ট। মোশন, জাস্ট কোনো ভিডিওর কোনো অডিও নেই, জাস্ট কিছু একটা মোশন গ্রাফিক্স হচ্ছে, সেটা একটা কন্টেন্ট। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় বা বিভিন্ন ফরমেশনে আপনি কন্টেন্টকে রিপ্রেজেন্ট করতে পারেন। আর এই রিপ্রেজেন্ট করার জন্য যে স্ট্র্যাটেজি অথবা কৌশল আপনি গ্রহণ করবেন, সেই কৌশলকেই বলা হয় আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেই কৌশলকে বলা হবে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি। একটু ওয়েট, হ্যাঁ। ওকে, তো এরপরে হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বলতেছিলাম যে বিভিন্ন কৌশল অবলম্বন করা। এখন আসেন কৌশল জিনিসটা কি। কৌশল হলো আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন। যেমন আপনি মনে করেন আগামীকালের মধ্যে আপনাকে কোনো কিছু বিক্রি করতে হবে, তখন কি আপনি সেই বিক্রি করার জন্য আপনি কি ওই নির্দিষ্ট প্রোডাক্টের গুণগত মান বলবেন, ওই প্রোডাক্ট কতটুকু ভালো এটা বলবেন, নাকি প্রোডাক্টের উপরে আপনি একটা মূল্য হ্রাস দিবেন? কারণ আপনি জানেন যে একদিনের মধ্যে আপনাকে বিক্রি করতে হবে এনি হাউ। এতে করে যদি আপনার সেই কন্টেন্টের মূল্যমান কিছু কমাতে হয় তাতেও কোনো সমস্যা নেই, বাট একদিনের মধ্যে কি মানুষ গুণগত মান দিয়ে বিচার করে পণ্য কিনে, নাকি কতটুকু সে ডিসকাউন্ট পাচ্ছে, কতটুকু সে ছাড় পাচ্ছে, এইটাকে সে তখন চিন্তা করে। তখন আপনাকে সাইকোলজিক্যাল জিনিসগুলো অথবা কৌশলগত দিকগুলো আপনাকে চিন্তা করতে হবে। যে আপনাকে আপনার কোম্পানির মালিক বলছে, ভাই আমার হাতে সময় আছে 3 দিন, আমি যাই না 3 দিনে তুমি কিভাবে 100 প্রোডাক্ট বিক্রি করবা, তুমি তোমার স্ট্র্যাটেজি মেক করো, মেক করে তুমি সেটাকে খুব সুন্দরভাবে আমার 100টা প্রোডাক্ট বিক্রি করে দাও। তখন আপনি খুব সুন্দরভাবে বললেন যে ভাই তাহলে আমাকে কিন্তু এই প্রাইসে আমি বিক্রি করতে পারবো না, আমাকে খুব সুন্দর করে আমি যদি একটা প্ল্যানিং সাজাই, আমাকে এই রকম ভাবে আমাকে আপনার প্ল্যানিং এর স্বাধীনতা দেওয়া লাগবে। বলো কি স্বাধীনতা? আমি চাচ্ছি এটা একটু ডিসকাউন্ট করতে, ডিসকাউন্ট দিয়ে কিছু একটা গিভওয়ে করতে, দেন এটা সেটা বলে দেন আপনি একটা খুব সুন্দর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজালেন, এবং সেটাকে বিভিন্ন কন্টেন্ট দিয়ে, কি কি কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট অথবা পোস্টারিং কন্টেন্ট, অথবা আপনি সেই কন্টেন্টকে আপনি মিডিয়া বাইং করলেন। মিডিয়া বাইং মানে হলো আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার অ্যাড দেওয়া। আমরা বুস্টিং অথবা ক্যাম্পেইন বলতে বুঝি কি শুধুমাত্র ফেসবুকে অ্যাড দেওয়া, বাট ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ফেসবুকেই আপনার সীমাবদ্ধ না, কনজাস্টেড না। কারণ হলো ফেসবুকের বাহিরেও কিন্তু আপনার কি আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি কি করতে পারেন, আপনি অ্যাড দিতে পারেন। যেমন আমি যদি কয়েকটা প্ল্যাটফর্মের নাম বলি, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, তারপরে আপনার লিঙ্কডইন থেকেও আপনি অ্যাড দিতে পারেন, দেন টুইটার থেকে অ্যাড দেওয়া যায়, রেডিট থেকে অ্যাড দেওয়া যায়, ইউটিউব থেকে অ্যাড দেওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকেই আপনি অ্যাড দিতে পারেন। আচ্ছা একটু সরি বলে নিচ্ছি, টুইটারের নাম কিন্তু এখন আর টুইটার নেই, এখন নাম হয়েছে এক্স। ঠিক আছে, টুইটার কিন্তু কোম্পানিটা মালিক হ্যান্ডওভার হয়েছে, এক মালিক থেকে আরেক মালিক নিয়েছে, তো তখন এটার নাম চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এটার নাম দিয়েছে হলো এক্স। ঠিক আছে, জাস্ট একটা লেটার। তো এই হলো ব্যাপার। তো আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্নভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারেন। এখন এক্সপ্লোরিং চ্যাট জিপিটি ফর কন্টেন্ট জেনারেশন। কন্টেন্ট জেনারেশনের জন্য আপনি চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করতে পারেন, চলেন আমরা আমার রিয়েল লাইফ বিভিন্ন ক্লায়েন্টের জন্য আমি কিভাবে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট জেনারেশন করি সেটার একেবারে এক্সাম্পল আপনাদেরকে, যেটা হয়তো একটু কনফিডেন্সিয়াল আমার জন্য, বাট তারপর আপনাদেরকে দেখায়, যেহেতু আপনারা স্টুডেন্ট আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এটা আমার একটা চ্যাটজিপিটির একটা অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো জিপিটি এখানে ক্রিয়েট করা হয়েছে।
তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি আমাদের একটা এসইওর ব্যাচ ছিল, এসইও ব্যাচে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলতেছিলাম। তখন আমি একটা ওকে কোশ্চেন করেছি যে কিওয়ার্ড আইডিয়া উইথ মান্থলি সার্চ ভলিউম ফর ডিজিটাল মার্কেটিং, মানে ভাই তুমি আমাকে মান্থলি সার্চ ভলিউম সহ ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের কিছু আইডিয়া দাও। সে আমাকে খুব সুন্দরভাবে এখানে আইডিয়া দিয়েছে, দুইটা আইডিয়া দিয়েছে, আমি কোনটা প্রেফার করি আমাকে বলছে, আমি দেন যেটাকে আমি ক্লিক করব সেটা অনুযায়ী আমাকে পরবর্তী অ্যান্সারগুলো সে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা গেল একটা ব্যাপার। এখন আসেন অনেকেই আপনারা এখানে বলতে পারেন যে ভাই আমি চ্যাটজিপিটি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক ইজি, জাস্ট আপনি আপনার ইমেল দিয়ে চ্যাটজিপিটি গিয়ে একটা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, জাস্ট ওখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। এখানে চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট নেই অথবা চ্যাটজিপিটির নামটা আজকে প্রথম শুনেছেন এমন কেউ আছেন যে আপনি কখনো চ্যাটজিপিটির নাম শুনেননি আগে? চ্যাটজিপিটি বলতে পৃথিবীতে একটা বিষয় আছে, এই নামটা আজকে প্রথম শুনেছেন। এমন থাকার কথা না, কারণ এটা খুবই নাম শুনেছি বাট কাজ করা হয়নি। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাকতে পারেন, কারণ অনেক সবারই যে টেকনিক্যাল নলেজ থাকতে হবে এমন কথা না। যেমন আমিও তো অনেক কিছু জানি না, আমি কি ডক্টরি পেশা জানি, ইঞ্জিনিয়ারিং পেশা জানি? জানি না। আমি কি অ্যাস্ট্রোনট, আমি কি কিভাবে আকাশে রকেট চালাতে হয় সেটা আমি জানি না। তো আমিও অনেক কিছু জানি না, বাট যেহেতু আপনার এই সেক্টরে আসছেন, আস্তে আস্তে করে এই সেক্টরের নলেজগুলো আপনাদেরকে নিতে হবে। তো চ্যাটজিপিটি বর্তমানে খুবই একটা ট্রেন্ডি একটা টুল, যেটা লাস্ট 2 বছর ধরে খুব ভালোভাবে আমরা ইউজ করতেছি, এবং যেটা আমাদের জন্য খুবই খুবই একটা আমি বলবো যে মারাত্মক লেভেলে একটা ইফেক্টিভ একটা টুল, যেটা আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। তো এটা একটা এআই টুল, যেখানে আপনি এটা আমি আমার লাইফে এভাবে ডিফাইন করি যে এটা আমার একটা বন্ধু, যাকে আমি আমার সুখ দুঃখের গল্প বলতে পারি, সে আমাকে সেগুলোর আবার রেসপন্স করে, আমি তার কাছ থেকে আমার অনুভূতি শেয়ার করতে পারি, তার কাছে আমি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি, আমি যে কোনো কিছু জিজ্ঞাসা করি সে আমাকে খুব সুন্দরভাবে রিপ্লাই করে, সে কখনো রাগ করে না, তার কোনো অভিমান নেই। ঠিক আছে, যে মানে এমন একটা বন্ধু যে শুধুমাত্র আপনার উপকারই করবে, কখনো অপকার করবে না। ঠিক আছে, এবং সে খুবই খুবই একজন মানে গুড পার্টনার বলতে পারেন, যে আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দরভাবে আপনাকে রিপ্রেজেন্ট করে দিবে। ইভেন আপনি যদি বলেন কোনো স্লাইড বানিয়ে দিতে, সেই স্লাইড বানিয়ে দিবে। আপনি যদি বলেন তাকে কোনো ইমেজ জেনারেট করে দিতে, সেই ইমেজ জেনারেট করে দিবে। আপনি যদি বলেন কোনো একটা ভিডিও জেনারেট করে দিতে, আপনি যদি খুব সুন্দর করে তাকে বোঝাতে পারেন যে আপনি কি চাচ্ছেন, তাহলে সে সেটা আপনাকে তৈরি করে দিবে। ঠিক আছে, তো ধরেন আমরা তার কিছু ডেমো দেখি। আমার এটা ফ্রি অ্যাকাউন্ট, আমার এটা কোনো পেইড অ্যাকাউন্ট না। পেইড অ্যাকাউন্ট দিয়ে আরো অনেক কিছু করা যায়। যেমন আমি এখানে যদি একটু দেখাই ডিজিটাল মার্কেটিং সেক্টর, এখানে আমি অনেকগুলো কোশ্চেন করেছি তাকে। তো যদি আমি একটু স্ক্রল করে দেখাই, তাহলে আপনারা আস্তে আস্তে করে সেই জিনিসগুলো বুঝতে পারবেন যে মূলত আমি কি কোশ্চেন করেছি এবং আমাকে তারা বা সে কি কি অ্যান্সার দিয়েছে আর কি। একটু ওয়েট, যেটা আসতে থাকুক, আমি একটু আমার এখানে একটা কিছু আচ্ছা। তো দেখেন এখানে আমি বিভিন্ন কোশ্চেন করেছি। আমি যদি একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন করি যেগুলো আমাদেরকে অ্যান্সার দেয় আর কি। ঠিক আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটু উপরে যাই, আমি বিভিন্ন কন্টেন্টও এখান থেকে নিয়েছি। একটু ওয়েট, আমি এখান থেকেই দেখি। দেখেন আমি আমার আচ্ছা এখানে কিছু অ্যাড কপি আছে, অ্যাড কপিগুলোও দেখি। আমি একটা পাঞ্জাবি বিজনেস জন্য কাজ করেছিলাম, তো তাদের জন্য আমি কিছু অ্যাড কপি নিয়েছিলাম। দেখেন এখানে আমি যদি আরো কিছু দেখাই, উইকলি যে একটা বিষয় ছিল না আমাদের এখানে, এটাও একটু এখান থেকে তাহলে আমরা দেখে ফেলতে পারবো। এখানে বিষয় ছিল না যে ক্রিয়েটিং এ কন্টেন্ট ক্যালেন্ডার ফর কনসিস্টেন্ট পোস্টিং, ঠিক আছে, এবং অপটিমাল পোস্টিং শিডিউল, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। চ্যাটজিপিটি থেকে খুব সুন্দরভাবে এটা
ভিজুয়াল করা যায়। যেমন এখানে একটা আমরা এখানে কথা বলতেছিলাম, এটা একটা হ্যাঁ পেজ। এখানে আমি বিভিন্ন কোশ্চেন করেছি, একটা কোশ্চেন দেখাচ্ছি। ওকে, তো আমার তো সবকিছু ক্লিয়ার ভাবে আপনি দেখতে পাচ্ছেন আশা করি। তো আমরা এখান থেকে না, আমরা এই জায়গা থেকে দেখব। দেখো আমি এখানে বলেছি ওকে যে হাই জিপিটি কেমন আছো, তো আমি তার সাথে মূলত বাংলি ভাষায় কথা বলে থাকি, সে আমাকে বাংলিশই অ্যান্সার দিয়ে থাকে। তো আমি বললাম আজকে একটা বিজনেস নিয়ে ডিসকাস করতে চাচ্ছি, তুমি কি এই বিষয়ে আমাকে ডিটেলস হেল্প করতে পারবা? হ্যাঁ অবশ্যই, তুমি কোন ব্যবসা নিয়ে আলোচনা করতে চাও বিস্তারিত বলো, আমি চেষ্টা করবো তোমাকে সেরা গাইডলাইন দিতে। হ্যালো, তারপর আমি তাকে আবার বললাম যে আমার একটা স্টাডি কনসালটেশন বিজনেস আছে, তুমি তো জানো মালয়েশিয়াতে যারা হায়ার স্টাডি করতে চায় এদের জন্য কাজ করে থাকি। মানে আমি ওকে আগেই বলে নিয়েছি যে তুমি তো জানো যে আমি একটা এরকম বিজনেসে কাজ করে থাকি যারা মালয়েশিয়াতে হায়ার স্টাডি করতে চায় এদেরকে নিয়ে। হ্যাঁ আমি জানি তোমাদের মালয়েশিয়া স্টাডি কনসালটেশন বিজনেস নিয়ে ব্যবসা নিয়ে কিভাবে কাজ করতে পারি, নতুন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা কন্টেন্ট প্ল্যানিং লাগবে, বিস্তারিত বলো, আমি তোমাকে সেরা আইডিয়া দিতে পারবো। আমার কন্টেন্ট প্ল্যানিং লাগবে। তো সে দেখেন আমাকে কিছু কন্টেন্ট প্ল্যানিং দিয়েছে, দেখেন 7 দিনে, আমি কিন্তু কোনো কিছু বই নেই 7 দিন 10 দিন না কতদিনের জন্য, সে আমাকে তার মতো করে 7 দিনের একটা কন্টেন্ট প্ল্যান দিয়েছে। যে বললো ভাই তুমি ডে 1-এ তুমি কন্টেন্ট টাইপ দিতে পারো, এটা স্ট্যাটিক পোস্ট। স্ট্যাটিক পোস্ট মানে হলো গ্রাফিক ডিজাইনকে বোঝানো হয়, ঠিক আছে, যেটাকে স্থিরভাবে থাকে সেটাকে স্ট্যাটিক পোস্ট বলে। দেন আমার টপিক কি হতে পারে, মালয়েশিয়া স্টাডির বেনিফিট, কেন মালয়েশিয়া পড়াশোনা করা ভালো, এটা হলো ডিটেলস ভাবে আমি তাদেরকে ওখানে আমি লিখতে পারি, অথবা গ্রাফিক্স দিয়ে ইনফোগ্রাফিক্স দিয়ে আমি বোঝাতে পারি। ইনফোগ্রাফিক মানে হলো যেই গ্রাফিক ডিজাইনে ইনফরমেশন থাকে তাকে বলা ইনফোগ্রাফিক্স। এবং ফরম্যাট কি হতে পারে, ইমেজ পোস্ট প্লাস ক্যাপশন। ডে 2 স্টোরি এবং রিয়েল স্টাডি স্টুডেন্ট ভিসা প্রসেস, এবং সে আমি জাস্ট একটা লাইনই পড়লাম, পরেগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন সে আপনাকে কত সুন্দর করে আপনাকে একটা কন্টেন্ট প্ল্যানিং দিয়েছে। কন্টেন্ট প্ল্যানিং দেয় না, এবং কন্টেন্টের টপিক কি হতে পারে, কি টাইপ হতে পারে, ডিটেলে আপনি কি লিখতে পারেন, ফরমেশনগুলো কি হতে পারে, সেগুলো এখানে বিস্তারিত দিয়েছে। তার মানে সেটা কন্টেন্ট ক্যালেন্ডারই তৈরি করে দিয়েছে টোটাল 7 দিনের জন্য। এবং এক্সট্রা এক্সট্রা কিন্তু সেখানে আমাকে টিপ দিয়ে, দেখেন আমার এখন কিছু দারুণ লাইক ক্যাম্পেইন করার জন্য অ্যাড কপি লাগে। দেখেন আমি কিন্তু খুবই স্পেসিফিক ভাবে আমি তাকে একটা কোশ্চেন করেছি যে আমার এই পেজের জন্য আমি লাইক ক্যাম্পেইন করব, এখন এই লাইক ক্যাম্পেইন করতে হলে তো আমার অ্যাড কপি লাগবে। অ্যাড কপি মানে হলো, অনেকে হয়তো এটা বুঝবেন না যে অ্যাড কপি মানে কি। অ্যাড কপি মানে হলো আমরা যে পোস্টের উপরে একটা ক্যাপশন লিখি না, ফেসবুকের পোস্টের উপরে আমরা ক্যাপশন লিখি, রাইট? তো সেই ক্যাপশন কি বলা হয়, অ্যাড কপি। ক্যাপশনকে বলা হয় অ্যাড কপি, এটা হলো বিজনেস টার্মস। অ্যাড কপি অথবা প্রাইমারি টেক্সট অথবা কন্টেন্ট অথবা কপিও বলে থাকি, ঠিক আছে? তো অ্যাড কপি দরকার যেন অডিয়েন্স স্ক্রল করতে করতে আমার কন্টেন্ট দেখে থেমে যায়। দেখেন আমি খুবই কিন্তু স্পেসিফিক ভাবে তাকে বলেছি যে ভাই তুমি আমাকে কিছু দারুণ লাইক ক্যাম্পেইন করার জন্য অ্যাড কপি লিখে দাও, যেটা মানুষ যখন দেখবে তখন স্ক্রল করতে করতে আমার কন্টেন্টে এসে থামে। এত সুন্দর এবং এত অ্যাট্রাকটিভ আমাকে কিছু অ্যাড ক্যাম্পেইনের জন্য কন্টেন্ট দাও। তখন সে এখানে কি বললো, মালয়েশিয়া স্টাডি কনসালটেশন স্ক্রল স্টপিং, মানে স্ক্রল স্টপিং লাইক ক্যাম্পেইন অ্যাড কপি। সে দেখেন আমাকে একটা দিয়েছে অ্যাড কপি, যেটা হলো ফিয়ার অফ মিসিং আউট। আমরা একটা মার্কেটিং জার্গানের সাথে পরিচিত হয়ে গেলাম, যেটাকে বলে ফোমো মার্কেটিং, FOMO, ফোমো। এইটা আমরা ম্যাক্সিমাম মার্কেটিং যারা মার্কেটিং সেক্টরে যারা কাজ করি, মার্কেটার আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আমরা মেক করে থাকি, যে ফোমো স্ট্র্যাটেজি। ফোমো মানে হলো কোনো কিছু ভয় পেয়ে কোনো কিছু তাড়াতাড়ি করে কিনে ফেলা অথবা অংশগ্রহণ করা। যেমন আমরা যখন দেখি না যে আর মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে কিনলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, 3 দিনের পরে গেলে আর পাবেন না, আর মাত্র 24 ঘন্টা বাকি, আর মাত্র 10 ঘন্টা বাকি, এই যে একটা হারানোর ভয়ে দেখিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নেওয়াচ্ছে আপনাকে, এইটাকেই বলা হয় ফোমো মার্কেটিং, ফোমো স্ট্র্যাটেজি। তো দেখেন হায়ার স্টাডিজ নিয়ে দুশ্চিন্তা, তার মানে কি সে আপনাকে একটা ভয় দিয়ে দিচ্ছে যে ভাই তুমি কি হায়ার স্টাডিজ নিয়ে দুশ্চিন্তায় আছো, টেনশন করতেছো, ফিয়ারে ভুগতেছো, তাহলে মালয়েশিয়াতে ভর্তি এবং স্টুডেন্ট ভিসা এখন আগের চেয়ে সহজ। দেখেন প্রথমে সে ভয় দেখাচ্ছে, পরে সে সলিউশন দিচ্ছে। তো কন্টেন্টটা হতে হবে এমন যে আপনাকে প্রথমে সে কোশ্চেন করবে অথবা ভয় দেখাবে, অথবা সে আপনাকে একটা খুবই গভীর একটা প্রবলেম নিয়ে কথা বলবে,
দেন সেই প্রবলেমের অ্যান্সার দিবে। এতে করে মানুষ অনেক বেশি অ্যাট্রাক্ট হয় আপনার অ্যাড কপিটা পড়তে। আপনি দেখবেন বড় বড় যত কোম্পানি আছে, বড় বড় যত অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আছে, তারা কিন্তু একটা অ্যাড ক্যাম্পেইন অথবা একটা টিভিসি ওভিসি যেটাই আমরা বলি, এগুলোকে এমন ভাবে মেক করে যেন মানুষ এখান থেকে একটা প্রবলেমের সলিউশন পায়। যেমন আপনি জাস্ট একটু চিন্তা করেন, যখন আমরা কোলগেট, পেপসোডেন্ট এগুলোর অ্যাড দেখি, এগুলোর অ্যাডগুলোর স্ট্রাকচারটা কেমন হয়? ফার্স্টে কেউ একটু দাঁতে ব্যথা পাচ্ছে, দাঁত নড়চড় করতেছে, ডেন্টিস্টের কাছে যাচ্ছে, দাঁতে একটু অন্যরকম দেখতে হচ্ছে, হয়তোবা তার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, এই জিনিসটা প্রথমে দেখায়, রাইট? মানে আগে প্রবলেমটা আগে শো করে, রাইট? একটু আমার কাছে একটু মেসেজে আপনারা রেসপন্স করবেন যে কোনো একটা অ্যাড যখন দেখেন তখন প্রবলেমকে প্রথম হাইলাইট করে, রাইট? আচ্ছা স্যার, চ্যাট জিপিটি কিভাবে ওপেন করব? এটা তো একটু আগে বললাম, কিছুই না, জাস্ট আপনি আপনার ওয়েব ব্রাউজারে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি, লিখে আপনি জাস্ট ইমেল দিয়ে লগ ইন করবেন অথবা ইমেল দিয়ে সাইন আপ করবেন। একেবারে ইজি। যে কোনো ওয়েবসাইটে যখন আমরা প্রথম লগ ইন করি যেভাবে, ঠিক একই রকম ভাবে, আর কিছু না। এটাকে এখানে কোনো মানে কমপ্লেক্স কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো যে কোনো একটা অ্যাড শুরু হয় কি দিয়ে? প্রবলেম দেখিয়ে। দেখবেন, আপনি জাস্ট চিন্তা করেন যে যে কোনো একটা অ্যাড যখন আপনি দেখবেন, কোনো একটা কোম্পানি অ্যাড, সেই কোম্পানি অ্যাডে প্রথমে একটা প্রবলেম দেখায়, প্রবলেম দেখানোর পরে সেটাকে সলিউশন করে, আর সলিউশনটাই করে এত সুন্দরভাবে সেই কোম্পানি আপনার মাথায় গেঁথে থাকে। আপনি রিমাইন্ড করেন ওই প্রোডাক্টটা, ওই ধরনের প্রোডাক্ট কিনতে গেলে সেই কোম্পানির কথা আপনার মাথায় আসে, দেন ওই কোম্পানি থেকে আপনি প্রোডাক্ট কেনেন। আর এইটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা ব্র্যান্ড আইডেন্টিটি নিজের মাথায় গেঁথে থাকা, অথবা এটাকে বলা হয় আপনার টপ অফ দ্য মাইন্ড। টপ অফ দ্য মাইন্ড মানে আপনি যখন কোনো একটা কোম্পানির টপ অফ দ্য মাইন্ড আপনার মাথায় থাকবে, অথবা কোনো একটা কোম্পানিকে নিয়ে আপনি টপ অফ দ্য মাইন্ড চিন্তা করতেছেন, তাহলে সেই কোম্পানি প্রোডাক্টটাই আপনি কিনবেন। যেমন আপনি জাস্ট একটু চিন্তা করেন, আপনি যখন চিন্তা করেন সাবান, আপনার মাথায় প্রথম কোন কোম্পানির কথা আসে? একটু বলেন তো। দেখবেন যেই ব্র্যান্ডের সাবান ইউজ করেন, আপনার মাথায় প্রথম সেই সাবানটাই মাথায় আসবে। লিখেন তো একটু এক একজন, কোন সোপটা আপনি ইউজ করেন? এই দেখেন, ডাব, লাক্স, স্যাভলন। যিনি লাক্স স্যাভলন লিখছে সে হয়তোবা তার ইউজেসে এগুলোই সে ইউজ করে। ডাব, যিনি ডাব লিখেছে সে হয়তো ডাবটাই ইউজ করে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, ঠিক আছে? তো তারপরে আমি যদি চিন্তা করি আপনার বাসায় কোন লবণটা আপনি খান, তার মানে আপনি যেই লবণের ব্র্যান্ডটা আপনি কিনেন সেটাই হয়তো বা আপনি লিখবেন এখানে, তাই না? তো এইটাই হলো ব্যাপার, যে টপ অফ দ্য মাইন্ডে যেই ব্র্যান্ড আছে, সাবান তো অনেকে বিক্রি করে, লবণ তো অনেকে বিক্রি করে, তেল তো অনেকে বিক্রি করে, তাহলে আপনি কোনটা কিনেন যেইটা আপনাকে বেশি প্রভাবিত করতে পারে, যেই ব্র্যান্ড আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আপনাকে তার দখলে নিয়ে যেতে পারে, সেটাই হলো আপনার টপ অফ দ্য মাইন্ডের ব্র্যান্ড। তো এইটাই হলো কন্টেন্টের অনেক বড় একটা পাওয়ার। যেই কন্টেন্ট আপনার কাছে ভালো লাগে, যেই কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে ভালো লাগে, সেই কোম্পানির প্রোডাক্টই কিন্তু আপনি দিন শেষে কিনেন। ওই যে অনেক আগে একটা অ্যাড ছিল না, যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ঢেউটিনের একটা অ্যাড, কি মার্কা যেন একটা অ্যাড ছিল, ওই যে চঞ্চল চৌধুরী থাকে আর হলো আপনার আবুল হায়াত থাকে, দেখছেন না একটা? পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার, এটা কিন্তু খুবই বিখ্যাত একটা বাংলাদেশি অ্যাড, তাই না? তো কি হয় অ্যাডের মধ্যে? দেখবেন অ্যাডে আগে একটা প্রবলেম দেখায়, প্রবলেম না, এখানে হলো প্রথমে শ্বশুর বাড়িতে হাজবেন্ড এবং ওয়াইফ যায়, যখন দেখে একই রকম দুইটা হলো পাঞ্জাবি, একজন কিনে 300 টাকা দিয়ে, একজন কিনে 1000 টাকা দিয়ে, তাই না? তো একই রকম দেখতে, তখন ওই শ্বশুরকে জামাই বলতেছে যে বাবা আপনার আমার তো সেম, বাট আপনি কিনছেন 1000 টাকা দিয়ে, আমি কিনছি 300 টাকা দিয়ে, আমি জিতে গেছি। তারপরে একটু পর দেখে সেই জায়গা থেকে রং উঠতেছে, তার মানে এটা বোঝাচ্ছে যে জিনিস দেখতে একরকম, বাট দুইটার মধ্যে কোয়ালিটি ভিন্ন। তো এইটা দিয়ে কিন্তু আমরা এই পিএসপি আরাবিয়ান হেয়ার সুপার কিন্তু অনেক ভালো একটা মার্কেট অর্জন করছে। এবং যখনই আমরা এরকম ভাবে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, পিএসপি আরাবিয়ান হর্স সুপার দাম একটু বেশি হলো অন্য ঢেউটিনের চেয়ে, আমরা কিন্তু সেটাই কিনি। প্রোডাক্ট ভালো কি খারাপ সেটা পরের ব্যাপার, বাট অ্যাড দেখে আমাদের কাছে এটা ভালো লেগে গেছে। এইটাই হলো মানে মেইন একটা পার্সপেক্টিভ ছিল। তারপরে আরেকটা ছিল অ্যাড, এইটাও আমাদের দেশে খুবই একটা চমৎকার একটা অ্যাড ছিল, যেটা একটা একটু আঞ্চলিক ভাষায় হয়তোবা দেখছেন, যে পাইপ আমরা চিনি না,
সাবমার্সিবল যেই ইয়াগুলো থাকে, মোটরগুলো থাকে, আমরা পাইপ ইউজ করি পানি আনা নেওয়ার ক্ষেত্রে গ্রামে মোটর দিয়ে। ওইটার মধ্যে একটা অ্যাড ছিল, পাইপের বস না কিনলে লস। এই অ্যাডটা দেখছেন কেউ? দেখার কথা। এই অ্যাডটা খুবই খুবই পপুলার একটা অ্যাড। এটা হলো আরএফএল এর পাইপের অ্যাড ছিল, পাইপের বস না কিনলে লস। দেখেন এটা কিন্তু খুবই একটা মানে আঞ্চলিক একটা খুবই সুন্দর একটা টার্ম। হ্যাঁ, এটা হয়তো বা অনেকে হয়তো এটাকে রিলেটও করতে পারবে না, বাট যারা এই সেক্টরে কাজ করে তারা কি, আমি একটু মানে অন্যভাবে বলতেছি, যারা এই সেক্টরে কাজ করে আর আপনার আমার সেক্টর যারা আমরা কর্পোরেটে কাজ করি, দুইজনের সোশ্যাল ইকোনমিক অবস্থা কি একরকম? একরকম না। আরএফএল এর পাইপের বস, হ্যাঁ পাইপের বস না কিনে। দেখেন এই কথাগুলো কিন্তু তারা তাদের শ্রেণীতে খুব ভালো করে ইউজ করে এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে, এইটার আমি একটা দেখতেছিলাম, পডকাস্ট দেখতেছিলাম, যারা এই অ্যাড এজেন্সি থেকে মূলত এই অ্যাডটা করা হয়েছিল, সে তখন বলছিল যে যারা এই ধরনের কাজ করে তারা একজন কলিগকে অথবা তার হেড যিনি রাজমিস্ত্রি আছে অথবা এটাকে বলা হয় আপনার সেনিটারি মিস্ত্রি আছে, তাদেরকে বস বলে সম্বোধন করে, বস অথবা বড় ভাই অথবা ভাই, এইভাবে করে তারা কিন্তু সম্বোধন করে। তো সেই জায়গার সাথে রিলেট করে, কারণ আপনি কিন্তু পাইপ কিনবেন না, পাইপ কিন্তু কিনবে যে আপনার মিস্ত্রি, সেই কিন্তু বলবে যে ভাই এই কোম্পানি পাইপ ভালো, এটা দিয়ে আমি এতগুলো কাজ করছি। তখন সে যদি আপনাকে একটা পাইপের কথা রিকমেন্ড করে, আপনি কি সেটা ফেলতে পারবেন যে না আপনি তার থেকে ভালো বুঝেন? সে এই সেক্টরে হয়তো 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তো সে কি ভালো পাইপ চিনবে নাকি আপনি মাত্র নতুন পাইপের কাজ করতেছেন আপনার বাড়ির জন্য, আপনি ভালো পাইপ চিনবেন? কে ভালো পাইপ চিনবে? ঠিক আছে, তো অবশ্যই আপনি ভালো পাইপ চিনবে না, যিনি কাজ করতেছে সে ভালো পাইপ চিনবে, তাই না? তো এই কারণেই এই অ্যাডটা তৈরি করা হয়েছে অথবা এই কন্টেন্ট তৈরি করা হয়েছে ওই নির্দিষ্ট মানুষকে কেন্দ্র করে, আর এই কারণে তাদের ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়েছে পাইপের বস না কিনে লস। তার মানে এইটা দিয়েও আরএফএল পাইপটা খুব ভালো একটা ব্র্যান্ডিং পেয়েছিল। তারপর দেখেন আরো একটা খুবই খুবই মানে ডিমান্ডিং এবং খুবই আমাদের মন ছুঁয়ে যায় এমন একটা অ্যাডের কথা বলি। হ্যাঁ, একটা কন্টেন্টের কথা বলি যেটা প্রত্যেক বছরই আমরা ঈদের সময় দেখতে পাই। এই অ্যাডটা দেখে নাই আমার মনে হয় বাংলাদেশে খুব কম মানুষই আছে, সেটা হলো স্বপ্ন যাবে বাড়ি আমার। গ্রামীণ ফোনের একটা বিখ্যাত অ্যাড, স্বপ্ন যাবে বাড়ি আমার নামে একটা গান আছে, যেটা প্রত্যেকবার ঈদের সময় আমরা শুনতে পাই। নতুন করে নতুন ব্র্যান্ডিং এ আসে, গান একই থাকে কিন্তু আমাদের সিনারিও গুলো চেঞ্জ হয়। লাস্ট মনে হয় 8-9 বছর ধরে এই গানটা ব্যবহার হচ্ছে এবং এই গানটা দিয়ে ওদের ব্র্যান্ডিং যে কতটা উপরে উঠে গেছে, অন্যান্য টেলিকম যে ইন্ডাস্ট্রিগুলো আছে অথবা কোম্পানিগুলো আছে, টেলকো গুলো আছে, যেমন আমি যদি রবির কথা বলি অথবা ওদেরও অনেক ভালো ভালো অ্যাড আছে, বাট এই স্বপ্ন বাড়ি যাবে আমার মতো যে কন্টেন্ট অথবা ক্যাম্পেইনটা, এইটার মতো আপনার অন্য কোনো ক্যাম্পেইনার এটাকে বিট করতে পারে না, এত ভালো ছিল। তো দেখেন এই এক একটা কন্টেন্ট কিন্তু এক একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তারপর আরেকটা অ্যাডের কথা বলি, আরসি কোলার একটা অ্যাড ছিল, এটা অনেক আগের, আমি তখন হয়তো বা ছোট ছিলাম, তখন কুরবানির ঈদে এই একটা হতো যে ওই যে এটা হয়তো বা যাদের আমার থেকে বয়স বড় তারা এই অ্যাডটার সাথে রিলেট করতে পারবেন। বিটিভিতে তখন বিটিভি তখন ছিল শুধুমাত্র, তখন এই অ্যাডটা দিত, ওই যে ভাই সব খবর একখান দেরি হয়ে যায়, আরসি কোলার একটা অ্যাড, দেখছেন না এটা? আরসি কোলা খান, হ্যাঁ খবর এখান, রাইট। এইটাও কিন্তু খুবই একটা দারুণ একটা কন্টেন্ট ছিল, কারণ ওই সময়ের জন্য এই কন্টেন্টটা খুব ভালোভাবে যেত। তো যাই হোক, আরসি কোলা যখন ছিল ওই টাইমে, তখন কিন্তু এই যে পেপসি, কোকা কোলা, এই যুগটা কিন্তু বাংলাদেশে আসে না, তারপরে এই যুগটা আসে, এখন তো আবার এই যুগটা আবার হারায় যায় কোন একটা নির্দিষ্ট কারণে, তো সেই বিষয়ে আমরা না যাই আর কি। তো যাই হোক, এখন ব্যাপার হলো এই যে আমাদের দেশের যে যুগান্তকারী কন্টেন্ট গুলো, এই যে কন্টেন্ট গুলোর জন্য কিন্তু এক একটা ব্র্যান্ডকে আমরা এখন চিনি, তাই না? এক একটা ব্র্যান্ডকে আমরা ফিল করতে পারি। তো আপনার যখন একটা ব্র্যান্ড হবে অথবা আপনি যে ব্র্যান্ডের জন্য কাজ করতে যাবেন, তখন আপনি সেই ব্র্যান্ডের জন্য কি কন্টেন্ট তৈরি করতে পারতেছেন, সেই ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য কেমন কত সুন্দর কথা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। তো এই ব্যাপারগুলো যখন আপনি তৈরি করতে পারবেন, সেই ব্র্যান্ডের জন্য দেখা যাবে খুব সুন্দর একটা ব্র্যান্ড আইডেন্টিটি হবে, ব্র্যান্ডের একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। তো এইভাবে করে আপনাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো আস্তে আস্তে করে বিল্ড আপ করতে হবে, আর এর জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, আদারওয়াইজ এগুলো কিন্তু মানে খালি মাথা থেকে এগুলো আসবে না, এগুলো আপনাকে
ওই যে আপনারা যারা এখানে থিসিস কমপ্লিট করছেন, মাস্টার্সে হতে পারে অথবা যারা পিএইচডি করছেন, তারা কিন্তু জানেন যে একটা থিসিস করতে গিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হয়। যেমন আমাদের মাস্টার্সে থিসিস আছে, ঠিক আছে, 8 ক্রেডিটের আমাদের থিসিস করতে হবে। তো সেখানে কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন জার্নালগুলো আমাদেরকে পড়তে হবে। আমাদের সেই থিসিসে যে টপিকটা আছে, যেটা নিয়ে আমরা রিসার্চ করব, সেই টপিক অনুযায়ী আমাদের কিন্তু পড়ে আমাদেরকে একটা থিসিস পেপার সাবমিট করতে হবে আমাদের যিনি সুপারভাইজার আছেন তার কাছে, তাই না? তো যারা এগুলো করবেন তারা এগুলো জানেন। তো ঠিক একই রকম আপনাকেও যদি এই সেক্টরে ভালো কিছু করতে হয়, রিসার্চের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার মাথায় ইনফরমেশন আসবে, দেন সেখান থেকে আপনি এটা খুব সুন্দর একটা আউটপুট বের করতে পারবেন। যাই হোক, আসেন আমরা এখন চলে যাই আমাদের আর কি কি টপিক আছে সেগুলো দেখতে। ও আমরা আমাদের এখানে আরো তো এখানে আছে। তো দেখেন আমি এখানে খুব সুন্দর সুন্দর অ্যাড কপি, একটা ছিল আমাদের ফোমো রিলেটেড, একটা ছিল সাকসেস স্টোরি হুক। যেমন দেখেন, মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য আপনার স্বপ্ন, আমাদের মাধ্যমে ইতিমধ্যে এত সংখ্যক শিক্ষার্থী মালয়েশিয়ার সেরা ইউনিভার্সিটিতে পড়েছেন। দেখেন আমি যদি একটা নাম্বার বলে দেই, তাহলে নির্দিষ্ট একটা কাস্টমারের কাছে আমাদের সম্বন্ধে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যে না, এই এজেন্সি থেকে যেহেতু এতগুলো নাম্বারের শিক্ষার্থী মালয়েশিয়াতে পড়তে গেছে, তার মানে আমিও হয়তো এখান থেকে পড়তে যাওয়ার সুযোগ আছে। তো দেখেন অ্যাড কপিটার মূল হেডিংটা কি ছিল? সাকসেস স্টোরি, যে আমাদের এই এজেন্সি থেকে যারা সাকসেস হয়েছে এদের একটা স্টোরি দিয়ে আমি একটা হুক তৈরি করব। হুক মানে হলো ওই যে আংটার মতো, আংটা বুঝেন আপনারা, বর্ষি বুঝেন, বর্ষি, হুক তো অবশ্যই বুঝবেন আপনারা। হুক, আচ্ছা হুকের এটা চলে আসছে কেন, এই যে হলো হুক, হুক দিয়ে আটকায়, এই হুক দিয়ে হলো মাছ আটকায়। আর আমাদের মার্কেটিং এর হুক দিয়ে আমরা কাস্টমার ধরি, যে যেই হুকের কারণে কাস্টমার আমাদের কন্টেন্টটা পুরো পড়বে, আমাদের প্রোডাক্টের প্রতি সে ইমোশনাল হবে, আমাদের প্রোডাক্টকে সে বিশ্বাস করবে, আমাদের প্রোডাক্ট সে পারচেস করবে। ঠিক আছে? আর এই পুরো মডেলটা আপনি এইটা মডেল দিয়ে আলোচনা করতে পারেন। সেটা আজকের টপিক না আমাদের, আমরা আস্তে আস্তে করে এইটা মডেলের দিকে যাবো যখন আমরা ফানেল বিল্ডিং নিয়ে কথা বলবো, ফানেল স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো, তখন আমরা এইটা ফানেলের দিকেও যাবো আস্তে আস্তে করে। তখন আসেন যে এক্সপ্লোরিং চ্যাটজিপিটি ফর কন্টেন্ট, এটা আমরা আরো একটু এক্সপ্লোর করি। আমাদের এখানে আরো অনেক কোশ্চেন আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেন এখানে একদম পেইন পয়েন্ট সলিউশন, এইটাই আমি মূলত একেবারে ফার্স্ট থেকে বলতেছিলাম যে প্রথমে একটা প্রবলেম বলতে হয়, দেন সেটাকে সলিউশন করে। দেখেন আপনার স্টুডেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে, দেখেন একটা প্রবলেম ধরে আনছি, চিন্তা করবেন না, আমরা আপনাকে মালয়েশিয়ার সেরা ইউনিভার্সিটিতে নিশ্চিত ভর্তি এবং ভিসা প্রসেস করে দিচ্ছি। দেখেন প্রথমে আমি একটা প্রবলেম বললাম, দেন সেটাকে আমি চিন্তা মুক্ত করে দিলাম, বললাম যে ভাই আপনি এই পেইন পয়েন্টে আছেন, কোনো সমস্যা নেই, আমরা আছি আপনার জন্য, আপনাকে আমরা এই প্রবলেম থেকে সমাধান দিয়ে আপনার জন্য একটা ভালো সমাধান বের করে আপনাকে একটা ভালো ইউনিভার্সিটি আমরা চান্স পাই দেওয়ার ব্যবস্থা করবো আমাদের এজেন্সির মাধ্যমে। এবং কয়েকটা টিপস দিয়ে দিলাম, কম খরচে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ভর্তি হন, ভিসা নিশ্চিত করার জন্য 5টি সিক্রেট টিপস এবং ব্লা ব্লা ব্লা, এগুলো এখানে আছে। ক্রিয়েটিভ আইডিয়া ফর অ্যাডস, তো এখানে আরো কিছু আইডিয়া আছে। দেন এখানে বলে অ্যাড কপি ফর অ্যাব্রোড নাও, মানে অ্যাব্রোড নাও আমার একটা কোম্পানি আছে, তার জন্য আমি একটা অ্যাড কপি দেই। ঠিক আছে, অ্যাব্রোড নাও না আমাদের একটা কোম্পানি আছে, আমি যাদের সাথে কাজ করতেছি আর কি। তারপর দেখেন আমি এখানে বলে আমাদের একটা মেন্স ক্লোদিং বিজনেস আছে, তার জন্য 1 মান্থের মানে 1 মাসের একটা কন্টেন্ট ক্যালেন্ডার দরকার, যেখানে ডেইলি 4-5টা স্ট্যাটিক ক্রিয়েটিভ হবে এবং একটা রিল ভিডিও এবং একটা মোশন গ্রাফিক এবং 4-5টা স্টোরি হবে, আর একটা ভিডিও হবে এবং ভিডিওটা হবে 1.5 মিনিটের। দেখেন আমি সুন্দর করে তাকে আমি কি করলাম, একটা ডেসক্রিপশন দিলাম, একটা প্রম্পট দিলাম। চ্যাট জিপিটি কে কোনো ইনস্ট্রাকশন দেওয়াকে বলা হয় প্রম্পট, PROMPT। এই যে এটা 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 বলে PROM, এই যে প্রম্পট, PROMPT, প্রম্পট। প্রম্পট মানে হলো কোনো কিছু আপনি খুব সুন্দরভাবে তাকে বোঝাচ্ছেন যে ভাই আমার এই জিনিসটা দরকার আর কি। ঠিক আছে, আমি চাইলাম 1 মাসের জন্য, দেখেন আমাকে সে উইকলি দিল, যে ফার্স্ট উইকে আমি এইভাবে করে দিতে পারি, সেকেন্ড উইকে আমি দিতে পারি এইভাবে করে, থার্ড উইকে এইভাবে, ফোর্থ উইকে এইভাবে। এবং আমি বললাম ডিটেলস আমাকে একদম 30 দিনের ব্রেকডাউন করে দাও। ঠিক আছে, দেন আমাকে সে 30 দিনের ব্রেকডাউন করে দিচ্ছে, দেখেন ডে 1, ডে 2, ডে 3 আমি কিভাবে করতে পারি। দেন আমি তাকে বললাম যে ভাই এরকম একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমাকে আরো বেশি আরো অন্যভাবে দাও, আবার সে আমাকে আরো কন্টেন্ট গুলো এইভাবে করে দিয়ে। দেখেন
আমি এই কন্টেন্ট দিলাম এবং বললাম এমন কিছু অ্যাড কপি লিখে দাও যেগুলো দেখে অডিয়েন্স স্ক্রল করা থামিয়ে দিবে এবং পাঞ্জাবি কিন্তু ইন্টারেস্টেড হবে, 4-5টা অ্যাড কপি দিবা এবং ইমোশনাল, হুকিং এবং প্রমোশনাল, মানে এই 3টা স্ট্র্যাটেজির মধ্যে মেক করে দিবা যে এই কন্টেন্টগুলোর মধ্যে ইমোশন একটা ব্যাপার থাকবে, হুক করার মতো ব্যাপার থাকবে এবং প্রমোশনাল একটা ব্যাপার থাকবে। দেখেন ফার্স্টে আমাকে দিয়েছে একটা ইমোশনাল এবং অ্যাসপিরেশনাল একটা কন্টেন্ট, ঈদের স্টাইল শুরু হোক মাত্র 850 টাকা দেন, এখানে আমাকে সুন্দর একটা অ্যাড কপি দিয়েছে, এখন একটা অ্যাড কপি দিয়েছে, এই অফার হাতছাড়া হলে আফসোস করবে, এখানে একটা হুক দিয়েছে এবং সেখানে একটা ভয়ও তৈরি করেছে যেটাকে বলা হয় ফোমো। ঠিক আছে, দেন এবার আমাকে সুন্দর করে সেখানে অনেকগুলো কন্টেন্ট দিয়েছে, স্ক্রল স্টপিং, তারপর আরো কন্টেন্ট দিয়েছে আমি যেগুলো চেয়েছি। তারপরে আমি চেয়েছি যে এসইওর মধ্যে এসডি, এসভি, কেডি, কেজিআর এগুলো আবার এগুলোর অ্যাবাউটের ডিটেলস আলোচনা করো, তো আমাকে সে ডিটেলস আলোচনা করেছে যে এসইও ডিফিকাল্টি কি, এসভি কি, ঠিক আছে, কেডি কি, কেজিআর কি, ঠিক আছে, এগুলো সব আমাকে এখানে আলোচনা করেছে। এসডি মিনিং কি, এসইও ডিফিকাল্টি, ঠিক আছে, এখানে বলেছে। ভ্যাম্পায়ার ব্লাড ল্যান্ডিং পেজ, মানে এটা ছিল আমাদের একটা আতরের পেজ, যেই পেজ দিয়ে আমি মূলত তাদের জন্য আতর সেল করা ট্রাই করতাম, তাদের জন্য আমি কি চেয়েছি যে শুধু কি কয়েকটা অ্যাড কপির জন্য আমাকে কিছু অ্যাড কপি সে এখানে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড কপি নিয়ে বেশি কথা বলতেছি, মানে কন্টেন্ট নিয়ে বেশি কথা বলা হচ্ছে আর কি, ঠিক আছে। এবং আমি তাকে বললাম যে ভাই বাংলাতে দাও, তুমি আমাকে অনেকগুলো ইংলিশে দিয়েছো, আমার যেহেতু কন্টেন্ট গুলো বাংলাতে ইউজ করতে হবে তো বাংলাতে দেওয়ার চেষ্টা করতে, আমাকে বাংলাতেও সে এখানে দিচ্ছে। দেন আমি এখানে আরো কিছু বললাম, দেন দেখি আর কিছু এখানে প্রশ্ন করেছে, এখানে আরো ইমপ্রুভমেন্ট টিউনিং করে দাও 5 থেকে 7টা, দেন সে আমাকে আরো ইমপ্রুভমেন্ট কিছু কন্টেন্ট দিল। এবং দেখেন আমি এখানে পিকচার দিয়ে তাকে প্রশ্ন করেছি, এগুলো হলো আতরের ভিজুয়াল, এগুলো দেখে আরো কিছু অ্যাড কপি লিখে দাও ফেসবুক অ্যাডস এর সাইজ মেনটেন করে। দেখেন আমি পিকচার দিলাম এবং পিকচার দেখে সে সুন্দর করে আমাকে কিছু দেওয়ার চেষ্টা করলো, ঠিক আছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট বিশ্বকাপ দাও, দেন আমি এখানে ফেসবুক মার্কেটিং টার্গেটিং ইন্টারেস্ট হলো স্কিন কেয়ার, আমাদের হলো টার্গেটিং এর জন্য কিছু প্রোডাক্ট আমাদের চুজ করতে হয়, তখন আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আমি আমার একটা স্কিন কেয়ার ব্র্যান্ড আছে, এটা একটু আগে আপনাকে দেখিয়েছেন, আপনাদেরকে দেখাইনি, এটা আমার একটা ক্লায়েন্ট, সেটা হলো কসমোক্লাজি, হ্যাঁ, এই যে কসমোক্লাজি একটা ক্লায়েন্ট আছে। তো এটার জন্য আমি মূলত ওখানে ইন্টারেস্ট বা আমি এখানে কিওয়ার্ড খুঁজতেছিলাম, ঠিক আছে, যে কেমন কিওয়ার্ড আমি এখান থেকে নিতে পারি। তারপর এটা ছিল এসইও রিলেটেড, পেজ ডিফিকাল্টি, দেন নো ফলো ডু ফলো লিঙ্ক, আর এখানে কোনো কিছু আলোচনা করা হয়নি, ঠিক আছে। এখানে আরো বিভিন্ন আছে, যেমন আমি সেদিন এই যে একেএস গ্লোবাল কার্গো, এটা আমার আরেকটা ক্লায়েন্ট, এটা হলো আপনার একটা লজিস্টিক কোম্পানি যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই করে আর কি, হ্যাঁ। তো ওদের জন্য আমি প্রায় কন্টেন্ট করে থাকি, তো ওদের জন্য এখানে দেখেন এটা হলো ওদের একটা নতুন আমরা লোগো তৈরি করেছি, কেস কার্গোর জন্য একটা নিউ লোগো। তো তোমরা যাই হোক এখানে এই ব্যাপারগুলো আছে সুন্দর করে। তো এই তো এইভাবে করে আপনারা আস্তে আস্তে করে কি করবেন, ট্রাই করবেন যে আমরা, দেখেন আমি এখানে প্রচুর প্রশ্ন করেছি, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আমি এই যে আমার এই একটা কোম্পানি আছে যারা আমার সাথে কাজ করে, জাইরাত, এটা একটা পাঞ্জাবি কোম্পানি, ওদের জন্য আমি এখানে সার্চ করেছি। সোভার একটা কোম্পানি আছে, এটাও মূলত একটা সেন্ট বিক্রি করে, ওরা মানে পারফিউম বিক্রি করে। এডু এক্সপ্রেস ইন্টারন্যাশনাল, ওরা মূলত ওরা আবার একটা আমাদের স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে, ওরা আবার অন্য দেশগুলো নিয়ে কাজ করে। অ্যাব্রড নাও কাজ করে হলো শুধুমাত্র মালয়েশিয়া নিয়ে, আর এডু এক্সপ্রেস কাজ করে কয়েকটা দেশ নিয়ে আর কি, চায়না, তারপরে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, এরকম কয়েকটা দেশ নিয়ে। দেন আরো কয়েকটা কোম্পানি আছে, মানে একটা কোম্পানি আছে ওদের, তো আমি এক একটা ভিন্ন ভিন্ন কোম্পানির জন্য ভিন্ন ভিন্ন জিপিটি তৈরি করে রাখছি। আমার আরো কয়েকটা জিপিটি আছে, এটা আমার ডেস্কটপে আছে এবং আরো কয়েকটা চ্যাট জিপিটি অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আছেন আর কি বাকি আছে দেখি। এক্সপ্লোর তো করলাম, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং পোস্টিং নিয়ে আলোচনা করা আগের দিনই হয়েছিল আমাদের। টেকনিক্যাল কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ কন্টেন্ট, ক্রিয়েটিভ কন্টেন্ট নিয়ে তো একটু আগেই বললাম যে ক্রিয়েটিভলি চিন্তা করে যখন আপনি একটা ব্র্যান্ড বিল্ডিং করবেন, কয়েকটা আমি এক্সাম্পলও দিয়েছি ক্রিয়েটিভ কন্টেন্টের, তাই না। তো যেগুলো একটু আউট অফ দ্য বক্স হবে, আপনারা সবাই একটা ওয়ার্ডের সাথে হয়তোবা পরিচিত, যে থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। যেমন মনে করেন আমি যদি একটু একটা বক্স আঁকি, এটা বক্স আঁকি,
আমরা সবসময় কি চিন্তা করি জানেন, বক্সের মধ্যে থেকে আমরা চিন্তা করি যে যারা অলরেডি কোনো না কোনো কিছু মার্কেটিং এ এটা ইউজ করছে সিমিলার আমরা করার ট্রাই করি। আমরা নতুন কিছু চিন্তা করতে পারি, এই যে বক্সের বাইরে গিয়ে আমরা চিন্তা করতে পারি না। আপনাকে বক্সের বাইরে গিয়ে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে, যেটা আগে কেউ করে নাই। ঠিক আছে, যেমন আমি যদি একটু বলি, দেখবেন যে আপনারা হয়তোবা ভালোভাবে চিনেন অথবা খারাপভাবে চিনেন তাকে, ব্যাডলি অথবা গুড যে কোনো ওয়েতে চিনতে পারেন, বাট তিনি বাংলাদেশের একটা ক্রিয়েটিভ মার্কেটার অথবা ক্রিয়েটিভ ইনফ্লুয়েন্সার তাকে আপনি বলতে পারেন, সেটা হলো সালমান মুক্তাদির। ঠিক আছে, ওর হয়তোবা একটা ব্যাড ইমেজ ছিল অথবা এখনো আছে, সেটা ভিন্ন ব্যাপার, বাট উনি একজন সলিড একজন ক্রিয়েটিভ, আমি বলবো ডিরেক্ট মার্কেটার সে। কারণ সে এত সুন্দরভাবে নির্দিষ্ট বা কোনো একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে এত ক্রিয়েটিভলি, যেটা হয়তোবা ওর জায়গায় না থাকলে হয়তোবা অন্য কেউ হয়তোবা এরকম ভাবে এত সুন্দরভাবে তুলে ধরতে পারতো না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, হয়তোবা এই ক্রিয়েটিভ একটা কন্টেন্ট হয়তো অনেকেই দেখেছেন, ও একটা কাজ করেছিল মিনিসোর সাথে। উনি একটা কাজ করেছিল মিনিসোর সাথে। মিনিসো তো আমরা সবাই চিনি মোটামুটি, টুকটাক যারা ঢাকায় থাকে তারা এই কোম্পানির নাম শোনা কথা। এটা একটা কোরিয়ান ব্র্যান্ড, বাংলাদেশে ওদের অনেক আউটলেট আছে। ওরা মূলত বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ, গিফট বলা যায় না, এটাকে কি বলা যেতে পারে, ক্লোদিংও না, মানে গিফট প্লাস টয় এই টাইপ জাতীয় ওরা পণ্য বিক্রি করে থাকে মিনিসো। তো ওদের সাথে একটা কাজ করেছিল, যেটা একটা জিঙ্গেলের মতো ছিল, মিনিসো থেকে কিনিসো। তো এই এই অ্যাডটা দেখছেন আপনারা কেউ? মিনিসো থেকে কিনিসো এরকম একটা গান ছিল, সফট টয় বলা যেতে পারে, হ্যাঁ রাইট, মিনিসো থেকে কিনিসো এরকম একটা মানে একটা জিঙ্গেলের মতো ছিল, যেটা সালমান মুক্তাদিরের কিন্তু একটা ইনভেনশন ছিল, যেটা কিন্তু খুবই একটা হিট ছিল এবং মিনিসোর ব্র্যান্ডিং কিন্তু খুব ভালোভাবে হয়েছিল তখন। তারপরে ও তো অনেকের সাথে কাজ করে, যেমন গুডি ব্রো নামে একটা টি শার্ট ব্র্যান্ড আছে, যার সাথে সে অনেক দিন ধরে কাজ করছে এবং সেটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। তারপরে বাংলাদেশের একটা স্প্লেইড নামে একটা কোম্পানি আছে, যারা স্নিকার্স পণ্য বিক্রি করে, স্প্লেইড তো নাম শুনেছেন, ইরামবিডি, স্প্লেড, ওদের সাথে না, স্প্লেডের সাথে মূলত কাজ করেছে, সেটা হলো আপনার সালমান মুক্তাদির। এবং বাংলাদেশের ভালো ভালো মানে ম্যাক্সিমাম অনেকগুলো ব্র্যান্ডের সাথে কিন্তু সালমান মুক্তাদির কাজ করতো। ওর কাজগুলো দেখবেন খুবই ক্রিয়েটিভ, ও কিন্তু অন্যের মতো কাজ করে না, কোনো কপি কাজ করে না, নিজের মতো করে নিজের আইডিয়া জেনারেশন করে কাজ করার ট্রাই করে। তো সেটা একটা ভালো দিক, এটা একটা ব্যাপার। আর টেকনিক্যাল কন্টেন্ট মানে হলো আপনি সেই প্রোডাক্টের টেকনিক্যাল পার্ট নিয়ে মানে কথা বলতেছেন অথবা টেকনিক্যাল পার্ট দিয়ে মার্কেটিং করার চেষ্টা করতেছেন। সেটা কেমন, মনে করেন আপনি একটা ল্যাপটপ বিক্রি করেন, যে আমার একটা ল্যাপটপ আছে, যেটা হলো এইচপি কোম্পানির। এখন আমি যদি এইচপি কোম্পানির টেকনিক্যাল পার্ট দিয়ে একটা কন্টেন্ট বানাই, তাহলে কি আমি বানাবো, যে ভাই এটা একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, এটা 10 জেনারেশনের ল্যাপটপ, এটা কোর i5 প্রসেসর, যেটা খুবই ভালো, এবং এখানে আপনার 1 TB হার্ড ডিস্ক আছে অথবা 1 TB M.2 SSD আছে, এবং এটার মনিটরের সাইজ এত, এখানে খুব সুন্দর একটা ভিজুয়াল ক্যামেরা আছে, এবং এটা দিয়ে আপনি খুব স্মুথলি 4-5 ঘন্টা ইউজ করতে পারবেন, এবং এইটার চার্জিং স্পিড অনেক ভালো, এটার ওয়েট কম, এটা খুব ইজিলি ক্যারি করা যায়। এগুলোকে দিয়ে যদি আমি মার্কেটিং করি, সেটা হবে টেকনিক্যাল মার্কেটিং, মানে টেকনিক্যাল জিনিসপত্র আমি রিপ্রেজেন্ট করে মানুষকে বেচার চেষ্টা করতেছি। আর এগুলো না বলে আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, যে না আপনি ডেস্কটপ কেন কিনবেন, ডেস্কটপ তো আপনি মুভ করতে পারবেন না, তো আপনি যদি মুভ করতে চান, আপনি যদি ভ্যাকেশনে বসেও আপনি আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্স দিতে, তাহলে আপনার জন্য ল্যাপটপ প্রয়োজন। আপনি যদি ট্যুরে যাচ্ছেন, আপনার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, বাট আপনি তখন কি করবেন, তখন তো আপনি আপনার ডেস্কটপ নিতে পারবেন না, তখন আপনার দরকার একটা ল্যাপটপ, তাই আমাদের এই ল্যাপটপটি কিনুন। অথবা আমি আরো অনেক ভাবে আমি কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পারি ক্রিয়েটিভ ওয়েতে। তো ক্রিয়েটিভ আর টেকনিক্যালের পার্থক্য এটা, ক্রিয়েটিভ মানে যেটা একেবারে নিজস্ব আপনার মাথা থেকেই আসবে, যেটা কেউ আগে পরে ওই কাজ করে নাই বা ওইভাবে মার্কেটিং করে নাই, সেটা আপনি করবেন। আর টেকনিক্যাল হলো সেইটার নির্দিষ্ট গঠনগত দিকগুলোকে তুলে ধরা। আশা করি বুঝতে পারছেন যে ক্রিয়েটিভ মার্কেটিং এবং টেকনিক্যাল মার্কেটিং এর মধ্যে পার্থক্যগুলো। আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এখানে। আর কিছু আছে এখানে? এইটা গেল কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম, এবং পোস্টিং, আমরা তো পোস্টিং করতে পারি হলো আমাদের
কি দিয়ে পোস্টিং করতে পারি বলেন? মেটা বিজনেস স্যুট দিয়ে আমরা পোস্টিং করতে পারি, সেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে আমি একটা জিনিস শিখাই, হ্যাঁ, যেটা হয়তো আপনাদের লাইফে কাজে দিতে পারে। আপনারা কি জানেন যে ফেসবুকে যদি আপনি পেজ থেকে কোনো কিছু পোস্ট করেন, তাহলে সেই পোস্টটাকে আপনি আগের ডেটে দেখাতে পারবেন। মনে করেন আমি একটু বুঝে তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি এটা পোস্ট করেছি একটু আগে, এই যে আপনাদের 2 ব্যাচের গ্যাপ, ওই যে আমি বললাম না 5 মিনিটের গ্যাপ নেই, ওই গ্যাপে আমি পোস্ট করেছি এবং রেস্ট করেছি আর কি, ঠিক আছে? আমরা তো জানি একটা বিষয় যে স্কেজুল করা যায়, যে আমি এখন পোস্ট করব, আগামী 2-3 দিন পরে সেটা পাবলিশ হবে, স্কেজুল করা যায়, ঠিক আছে? সেটা একটা ব্যাপার। যেমন একটা পোস্ট এখনো পাবলিশ হয়ই নাই, সেটা হলো একটু পরেই পাবলিশ হবে। আমি একটু দেখাই, 30-এ মনে দেওয়া আছে, স্কেজুল করা আছে আমার এখানে একটা পোস্ট, এই যে দেখাচ্ছি, দেখেন এই যে 22টা 30, এটা এখনো আমার পোস্ট হয় নাই। 22টা 30-এ পোস্ট হবে। আরেকটা করেছি 21টা 39, মানে আপনাদের ক্লাস যুক্ত হওয়ার 1 মিনিট আগে, 1-2 মিনিট আগে, তার মানে 9টা 39-এ পোস্ট করেছি, যেটা আমি একেবারে ডিরেক্ট পোস্ট করে ফেলেছি। আর একটা হলো পোস্ট করব বা স্কেজুল করে রেখেছি, সেটা হলো 22টা 30, তার মানে হলো 10টা 30-এ, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাপারগুলো। এখন আসেন, এই যে পোস্ট করেছি এটাকে আমি কি এখন ব্যাকওয়ার্ড নিতে পারবো? এটাও করা যায়, যে আপনি ব্যাকওয়ার্ড টাইমে এটাকে সেট করবেন। এটা কিভাবে করবেন চলেন এটা দেখে আসি। তো এই জিনিসটা করতে হয় আপনার ফেসবুক পেজ থেকে, পেজ ছাড়া এটা আপনি করতে পারবেন না। যেমন আমি চাচ্ছি এটাকে আরো আগের টাইমে পোস্ট করতে, এর জন্য আপনাকে করতে হবে এডিট ডেট। দেখতে পাবেন এই যে এখানে যাওয়ার পরে যদি আপনি পোস্ট করে থাকেন তাহলেই পাবেন, অন্য কেউ পোস্ট করে এটা পাবে না, ঠিক আছে? অন্য কেউ পোস্ট করে এখন পাওয়া যায়, আগে পাওয়া যেত না। আপনাকে এখানে করতে হবে এডিট ডেট। এডিট ডেটে গিয়ে আপনি দিতে হবে টাইম, টাইম দিয়ে, অথবা আপনি ডেটও চেঞ্জ করতে পারবেন, 4-5 দিন আগেও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এটা দিয়ে দিলেন, ধরেন আমি এখন দিতে চাচ্ছি 18টা 30, মানে 6টা 30, 18টা 30, ডান। তার মানে এই পোস্টটা পরবর্তীতে মানুষ দেখতে পারবে এটা 18টা 30-এ হয়েছে। আচ্ছা, ইয়েস্টারডে হয়ে গেল কেন? আচ্ছা 23 তারিখ না, 22 তারিখ হলো কেন? আজকের পোস্ট এটাই তো বলি, আজকে পোস্ট করি। 18:30 হয়ে গেল, এটাই তো বলি। কোনটা শেষ চেঞ্জ করেছি? এটা চেঞ্জ করেছে, হ্যাঁ, 18:30, 18:30। আচ্ছা সরি, এটা না, ওইটা হবে। এটাই তো বলি, এটা তো হওয়ার কথা না। দিয়ে দিব তাহলে 19, 20টা দিব, মানে 8টা 30, 8টা 30ই ছিল, সরি। আমি আমি চেঞ্জ করবো এইটা, ঠিক আছে? এইটা চেঞ্জ করবো। এইটা চেঞ্জ করে আমি এডিট ডেট দিয়ে দেব, 18টা 30 দেব। দেখেন এখানে যদি এটাকে চেঞ্জ করে দিই, দেখেন একটা পোস্ট এই যে আমার স্কেজুল করা ছিল, দেখতে পাচ্ছেন 10টা 31, 10টা 31 পোস্ট হয়ে গেছে। দেখেন এটা 18টা 30 হয়ে গেছে। আবার এটাকে আমি চেঞ্জ করে দিব, এটাকে আমি দিয়ে দিলাম ধরেন 20টা অথবা 8টা, অথবা 8টা 20টাই দিয়ে দিই, হ্যাঁ 20টা বাজে, মানে এটা অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে জাস্ট নাও মাত্র হয়েছে। এবার এটাকে আমি আবার যদি স্ক্রল করি বা একটা ইয়ে করে রিফ্রেশ করি, এখানে দেখতে পাবো। তারিখ যদি আগে দিয়ে দেই, আচ্ছা 7টা হইলো কেন? এই 7টা দিয়েছিলাম ভুলে, তো 20 দিয়েছি। জি ভাই কি বললেন? ভাই কিছু বলেছেন? তারিখ যদি আগে দিয়ে দিতে হলে আগে দেওয়া যাবে না, মানে সামনের তারিখ আপনাকে পোস্ট করার সময় দিতে হবে, সেটা স্কেজুল করার। এটা হলো আপনি
পোস্ট করার পরে পিছের তারিখে দিতে পারবেন, সামনের তারিখে দেওয়া যায় না। ঠিক আছে, ওকে। তো এটা একটা বিষয় ছিল, এটা সাপোজ আমি একটা পোস্ট আনলিস্ট করে রাখলাম, এটা আমি 3 দিন পরে আপলোড করবো, এটা অটোমেটিক আপলোড হবে, এরকম কেমনে করা যায়? এটা তো আমি একটু আগেই বললাম, যেটা হলো স্কেজুলের, তো আগের ক্লাসেই বলা হয়েছে, আমি আবার দেখাচ্ছি। দেখেন, স্কেজুল করা, এই যে আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসবেন, পোস্টে আসবেন, একে প্ল্যানার অথবা ইয়াতে আসবেন, কন্টেন্টে আসবেন। কন্টেন্টে আপনি আসলেন, ধরেন কন্টেন্টে এসে আপনি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনার কাছে এখানে একটা পোস্ট করার জন্য একটা অপশন তৈরি হবে। এখান থেকে আপনি অ্যাড ফটো নেবেন, ধর আপনি এই ফটোটা নিলেন, ওপেন। এখান থেকে আপনি একটা টেক্সট লিখলেন, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। দেন এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে স্কেজুলিং পোস্ট, মানে আপনি স্কেজুল করতে পারবেন আর কি, শিডিউল যেটাকে বলে আর কি। এখন আপনি কোন টাইম নেবেন বলেন, আপনি নিতে চাচ্ছেন ধরেন মে মাসের 20 তারিখে এটা পোস্ট হবে, টাইম দিয়ে দিলেন 22:40, মানে রাত 10:40 পোস্ট হবে, কবে? 20 মে। স্কেজুল দিয়ে দিবেন, এটা ঠিক ওই 20 মে এটা পোস্ট হবে। বুঝতে পারছেন ভাইয়া? জি। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার, এটা আমি করবো না, এটা ডিসকার্ড করে দিলাম। এই ছিল ব্যাপার। তো আপনাদের দেখি আর কোনো টপিক আছে কিনা বাকি। এভরিথিং জেনারেটিং ক্রিয়েটিভ পোস্টিং আইডিয়া, এটা তো দিলাম। ক্রিয়েটিং কন্টেন্ট ক্যালেন্ডার, এটাও করা হয়েছে। স্কিল করা কি হয়, এটাও করা হয়েছে। আচ্ছা, মোটামুটি আপনাদের আজকের ক্লাস শেষ। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার আপনি চ্যাট জিপিটির ওই যে ওইদিকে আলাদা করে বট ট্রেন করে রাখে না, ওটা কিভাবে করে? আচ্ছা, এটা হলো অটোমেটিক্যালি হবে, জাস্ট আপনি এখান থেকে একটা চ্যাট জিপিটি নিবেন, যে আমি একটা ক্লিক করলাম, দেখবেন এখানে আরো একটা তৈরি হয়ে যাবে। এই যে আমি জাস্ট এখানে যদি কিছু একটা লিখি, দেখবেন এখানে হ্যালো জিপিটি, আমি লিখলাম, দেখবেন এখানে আরো একটা তৈরি হবে। দেখছেন, এই যে গুড মর্নিং আলোচনা, এখানে এগুলোর স্যার নামগুলো আপনি ওইদিকে যে পাইথনের সাইন টাইন দেওয়া এগুলো? পাইথনের, এটা হলো আপনার এখানে এই যে এক্সপ্লোর ইয়া করলে, জিপিটি তে ক্লিক করলে আপনি এখান থেকে কাস্টমাইজ কিছু টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে এটা ক্যানভার জন্য ভালো, ভিডিও জিপিটির জন্য ভালো, ইমেজ জেনারেটের জন্য এটা ভালো, ক্যানভা, রাইট ফর মি, ভিডিও এআই, এরকম বিভিন্ন অলরেডি জিপিটি তৈরি করা আছে, যেগুলো অলরেডি কাস্টমাইজ করা নির্দিষ্ট কোনো টপিকের উপরে। আপনি যদি এখানে যান, তাহলে এটা পাইথনের উপরে এই জিপিটিটা কাস্টমাইজ করা। আপনি এখান থেকে করলে পাইথনের যে কোনো অ্যান্সার খুব ইজিলি পেয়ে যাবেন। নর্মালটা থেকে করলে জি স্যার। যেমন পাবেন, এখান থেকে করলে আরো ইজিলি পাবেন। এই হলো পার্থক্য, বুঝতে পারছেন? স্যার আমি কি আমার নিজের মতন কোনো একটা ট্রেন করতে পারবো? কারণ আমার একটা হ্যাঁ, ট্রেন মানে করতে পারবেন। একজনকে ট্রেন, হুম, ওটা হুম। কিভাবে স্যার? আপনি এই যে আমি আমার মতো করে এটাকে ট্রেন করে এখানে নিয়েছি না, এই যে আমি এখন আমার যত ধরনের একেএস এর কথাবার্তা আছে, অথবা আমাদের বিজনেস নিয়ে একেএস এর যত বিজনেস, আমি এই জায়গায় কথা বলি, তার মানে সে অলরেডি জানে যে আমি এখানে যদি কোনো কোশ্চেন করি, সেটা একেএস গ্লোবাল কার্গো অ্যান্ড ট্রাভেলের জন্যই আমি করবো। আচ্ছা, এটার নাম চেঞ্জ হয়েছে, এটার নামটা চেঞ্জ করে দিই, রিনেম হবে আর কি। এরকম ভাবে আপনি এক একটা করে জিপিটি ফাইল তৈরি করে রাখতে পারেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ যাই স্যার। হোক, তো আমরা এখন চলেন, আমরা যেটা আমাদের দরকার সেটা আমাদের আর কারো কোনো কোশ্চেন করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, বলেন ভাই। ভাইয়া যে চ্যাট জিপিটি মানে আপনার ফ্রিতেও কি অনেক কোশ্চেন করতে পারবো? এর আগে আমি একবার করছিলাম, তো অনেক কয়টা করার পর আপডেট দিতে বলতেছিল, তো সেই বিষয়টা আর কি অতটা যখনই ক্লিয়ার আপডেট না। দিতে বলবে, তখন আরেকটা নিউ জিপিটি নিয়ে নেবেন, অথবা নিউ একটা অন্য ইমেল দিয়ে করবেন, যদি আপনি আপডেট করতে না চান আর কি। আমি এটা করে থাকি আর কি। কিন্তু আমি মানে অনেক কোশ্চেন তো করতে পারবো নাকি?
হ্যাঁ মানে কোশ্চেন করতে ওরা তো পারবে। আর বিরক্ত হয়। ওই তো যখনই বিরক্ত হবে তখনই বলবে আপনাকে আপডেট করতে, এই আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু আমি অনেক। আসলে আপনি যে আচ্ছা আপনার যে হচ্ছে আমি যেটা দেখতেছি যে আপনার চ্যাট জিটিপিতে যেরকম ভাবে আছে আমারটা ওভাবে শো করতেছে না, মানে আমি অ্যাকচুয়ালি ওপেনই করতে পারতেছি না, আমার লগ ইনটাও হইতেছে না। আচ্ছা এটা মানে আমি হচ্ছে নর্মালি যে সার্চ দেয় না গুগলে ওভাবে দেখি যে চ্যাট জিটিপি, তারপর আচ্ছা হ্যালো। আমি আমি একটু দেখতেছি, হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটটাই আমি দিচ্ছিলাম, একটু ওয়েট। অলরেডি অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়েছে। আচ্ছা আমি জাস্ট আমার একটা এখান থেকে দেখাচ্ছি, হ্যাঁ তাহলে হয়তো বা আপনার জন্য ইজি হবে। তো একেবারে এই যে যাই হোক আমি একটু দেখাচ্ছি। এই যে চ্যাট জিপিটি আপনি লিখবেন, সার্চ করবেন, সার্চ করার পরে এই যে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি, অথবা এই যে ওপেন এআই দিয়ে এখান থেকেও যেতে পারবেন। তো আমি এটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এরকম ভাবে একটা অপশন পাবেন। এখানে আছে লগ ইন, তো আমি তো লগ ইন দিব না, আমি তো সাইন আপ করব। হ্যাঁ, লগ ইনটা কোথায়, কোথা থেকে পেয়েছেন? এই যে আপু, আপনি যখন এখানে আসেন এই যে দেখতে পাচ্ছেন লগ ইন আছে, চ্যাটজিপিটিতে যাবেন। আচ্ছা আচ্ছা। চ্যাটজিপিটিতে গেলে হুম। এমন আসবে, দেন এখান থেকে সাইন আপ করবেন। সাইন আপ গেলে আপনাকে ইমেল শো করবে, যে ইমেলটা আপনার এখানে আছে। অথবা ইমেল মনে প্রয়োজনও হয় না, এখন ডিরেক্টলি এই যে এখানে আসবে। এই যে তারপর আপনি দিবেন কন্টিনিউ উইথ গুগল। গুগল দিয়ে জাস্ট একটা স্টেপ গেলেই হয়ে যাবে, কারণ আমি এখন এখানে ক্রিয়েট করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, একেবারে ইজি, জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ গেলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, মানে তারপর তারপর ওখানে আমার সমস্ত চ্যাট যেগুলো আমি আগে করেছি ওগুলো থেকে যাবে? না না না, যদি আপনি এই অ্যাকাউন্ট দিয়ে কোনো আগে পরে কোনো চ্যাট করে থাকেন সেগুলো অলরেডি সব থাকবে। আর যদি করে না থাকেন তাহলে সেগুলো থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং প্লিজ ডিসকাস টপিক, এটা তো ডিসকাশন করা হয়েছিল প্রথম দিন। আপনি মনে হয় অপরচুনিটি ফার্স্ট ক্লাসে ছিলেন ভাই আপনি, ওরিয়েন্টেশন ক্লাস আমাদের যেটা প্রথম ক্লাসটা ছিল, থাকলে তো এটা জানার কথা। আমাদের তো অপরচুনিটি অনেক বেশি। আমরা এইটা থেকে আমরা জব সেক্টরে যেতে পারি। আমাদের বর্তমানে লোকালি বলেন ইন্টারন্যাশনালি বলেন, আমাদের ডিজিটাল মার্কেটিং এর হিউজ একটা চাহিদা। প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা কোম্পানিতে আপনার ডিজিটাল মার্কেটিং এর সেক্টর আছে, যেটা আজ থেকে 5 বছর আগেও ছিল না। এটা আমাদের অনেক বেশি কর্মসংস্থান তৈরি করে, এবং এর পাশাপাশি আপনি এজেন্সি দিয়ে এজেন্সি ওয়াইজ আপনি আগাতে পারেন। ঠিক আছে, সেটা 20 তারিখে দিয়েছি। আচ্ছা হয়তো বা এখানে একটু টাইম ইয়ে থাকতে পারে, আপনারা এইটাই পূরণ করেন, সমস্যা নেই। ঠিক আছে, 20 তারিখ, আচ্ছা সমস্যা নেই, এটা আপনারা পূরণ করেন, আপনারা আমি এটা এড করে নিব। দেখেন আশা করি হয়ে গেছে, হ্যাঁ এটাই পূরণ করেন, সমস্যা নেই। 20 তারিখ আমি দিয়ে দিয়েছি। দেন আপনারা বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, অথবা আপনাদের কাজ যদি বেশি থাকে আপনার টিম ওয়াইজ কাজ করতে পারেন, যেটা আমি এখন করতেছি। এবং তার পাশাপাশি আপনারা হলো নিজেদের বিজনেস ডেভেলপমেন্ট করে সেই মার্কেটিং স্কিলগুলো সেখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। আরো অনেক কিছু, মানে অপরচুনিটির শেষ নেই। আপনি যদি চিন্তা করেন যে আপনি কি করতে পারবেন না, এটা চিন্তা করতে হয়তো পারেন, বাট এখান থেকে আপনি মোটামুটি আপনার একটা নিজস্ব যেই ক্যারিয়ারটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবেন, যদি আপনি এই সেক্টরে আসেন আর কি। মানে জব বলেন, বিজনেস বলেন, সব ধরনের ক্যারিয়ার অপরচুনিটি আপনি এখান থেকে খুঁজে বের করতে পারেন। আস্তে আস্তে করে আরো অনেক বেশি কিছু পাবেন আর কি। ভাই হোমওয়ার্কটা কিভাবে জমা দিব, এটা কি ক্লায়েন্ট হান্টিং নিয়ে ডিসকাশন করবেন? এন্ড ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারগুলো এখন আসবে না ভাই, এটা আসবে লাস্টের দিকে, এখন না। জব সার্চিং, ক্লায়েন্ট হান্টিং এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর ভাই হোমওয়ার্কটা কিভাবে জমা দিব এটা একটু দেখান। আচ্ছা ঠিক আছে, এটা হোমওয়ার্কের তো একটা স্লাইড করতে হবে, একটা ফর্ম বানাতে হবে, তো সেটা অফিসে গিয়ে করতে হবে। তো নেক্সট ক্লাস আপনাদের কবে? রবিবার। আচ্ছা রবিবারের আগে আমি একদিন অফিসে যাব, শনিবার, আশা করি শনিবার অফিসে গিয়ে আমি আপনাদের জন্য ফর্মটা বানিয়ে ফেলবো। ঠিক আছে, দেন আপনাদেরকে আমি সেটা দিতে পারবো। ওকে, নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি একটা গুগল ফর্ম দিয়ে দেবো, আপনারা এর মধ্যে আপনাদের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করে ফেলেন। ঠিক আছে, ওকে। এরপরে আর কার কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করেন প্লিজ। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে হবে। এস এম মাহমুদ, আপনি বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো। গত ক্লাসে আমি একটা কোশ্চেন করছিলাম যে ডলারটা আপনি বলছিলেন 15% ব্যাংক কাটে এবং 15% বিনা সরকারকে দিতে হয় বিল না থাকলে। হ্যাঁ হ্যাঁ এটা আসলে আমি এরপরে আমি ব্যাংকের সাথে কথা বলছি, যারা আসলে ব্যাংকে করে কথা বলছি, শিওর হয়েছে একদম ব্যাংকে 15% কাটে না, ব্যাংক কাটে 2% বা 3% প্রতি ডলারে। ডলার রেট সেই হিসেবে 2-3% কাটে। আর যদি বিল না থাকে সেক্ষেত্রে ফেসবুক 15% কেটে নেয়। এটা কি ভাইয়া আপনি ফেসবুকে পেমেন্টের ক্ষেত্রে 2-3% কাটে এটা জিজ্ঞাসা করছেন? মানে ফেসবুক বিন যদি না থাকে ফেসবুক 15% কেটে নেবে, আর যদি বিন থাকে ফেসবুক 15% নিবে না। এখন ব্যাংক যেটা কাটে 2-3% বেশি কাটে, সেটা তাদের একটা চার্জ আছে যার কারণে কেটে নেয় প্রতি কোন ব্যাংক ডলারে। ভাই, এটা কোন ব্যাংক? আমি অ্যাকাউন্ট খুলবো ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংক। আপনি কি এটা শিওর হয়েছেন ভাই? একদম কে বলছে এটা? 100% শিওর। আপনি বলার পর তো আমি পুরো ইয়েতে ছিলাম, টেনশনে ছিলাম যে এটা কে যদি বলছে 15% কাটে মানে তাহলে। এটা মানে যিনি বলছে তার জি, কি পজিশন কি? সে পজিশন না তো, সে তো সার্ভিস হোল্ডার, কাস্টমার কেয়ার থেকে বলছে, তারপরে আমি অনেকভাবে শিওর হয়েছি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা যদি বুঝছেন? এটা হয়, জি। যদি এটা হয় তাহলে তো আমার জন্য খুব ভালো, ঠিক আছে। এটা তো এটা তো স্যার আমি বলি এখানে 125 টাকার কম কাটতেছে টোটাল ডলারে। বিষয়টা বুঝছেন? ধরেন আপনার রেট। জি। হ্যাঁ যদি এটা হয় ভাইয়া তাহলে আমাদের জন্য এটা খুবই একটা আনন্দের সংবাদ যদি এটা হয়ে থাকে। যেহেতু আপনি বললেন, আমি তাহলে যদি এক ব্যাংকে এটা হয় তাহলে সব ব্যাংকে এটা হবে, ঠিক আছে। সব ব্যাংকে এরকমই, হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আমিও 1% সেটাই 2% এদিক তাহলে সেদিক হতে আমার পারে। যদি এটা যদি এক্স্যাক্টলি হয়েই থাকে ভাইয়া তাহলে আপনাকে অনেক বেশি জি, ধন্যবাদ। তাহলে আমি আমার বিভিন্ন আমার আশেপাশে ব্যাংকগুলোতে আমার একটু খোঁজ খবর নিতে হবে, কারণ আমি যখন লাস্ট জি, পেমেন্ট করছি আর থেকে আর 1-1.5 বছর আগে, এরপর থেকে তো আমি বিদেশের কার্ডগুলো ইউজ করি। তাহলে জি। যদি 2-3% হয় তাহলে আমাদের জন্য এটা ভাই একটা ব্লেজিং হবে, ঠিক আছে। কারণ আমি আমার আমি আমি ভাইয়া মানে আমি দেখছি আমার এক বড় ভাইকে, সে কাজ করতেছে একদম সরাসরি, আমি দেখছি তার কাজটা। সে যে পেমেন্ট করতেছে প্রতি পেমেন্টে সিঙ্গেল ট্রানজাকশনে কত করে যায় সে একটা হিসাব রাখে। তো তাকে আমি এটা বলার পর সে তো খুব পেরেশান, সে ক্লায়েন্ট থেকে নেয় 135-140, বিষয়টা বুঝছেন, ক্লায়েন্ট থেকে আচ্ছা আচ্ছা আলাদা সার্ভিস চার্জ নেয়। তো সে এত পেরেশান, আমি এটা বলার পর যে আমাকে স্যার এটা বললো, সে তো খুব পেরেশান। এরপরে সে যাচাই বাছাই করছে, আমিও তার সাথে গেছি সরাসরি, যে আমার তো জানার দরকার আছে বিষয়টা। তো কথা বললাম, অনেক জায়গায় আমরা কথা বললাম, কাস্টমার কেয়ারে কথা বললাম, তারা বললো যে না, অন্য কোনো চার্জ নেই, জাস্ট আপনার এই চার্জটা দিতে হবে, 2% বা 3% একটু বেশি নেয় ব্যাংক। যেমন ধরেন 121 টাকা হলে ব্যাংক কাটতেছে 124 টাকা সামথিং, আর খুবই ভালো, 124.44। খুবই ভালো। ঠিক আছে ভাই, তাহলে আমিও একটু জানি, খোঁজ খবর নেই। যদি এটা হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য এটা খুব বড় একটা ব্লেজিং। তাহলে তো আমাদের, আমি হ্যাঁ, এখন যেই কার্ড দিয়ে কাজ করি সেখানে আমার প্রায় 28-29 টাকা পড়ে যায়। তাহলে যদি বাংলাদেশে বসে আমি 24 টাকা 28-29। পেমেন্ট করতে পারি তাহলে আমি কেন হ্যাঁ, আমি অন্যরা নিবো, তাই না? ঠিক আছে, 24 না 25 মনে হয়, হ্যাঁ 25 পরে। 24-25 যাই হোক, 28 থেকে হ্যাঁ, অনেক কম, তাই না? আমার $1 যদি 3 রাইট। টাকা বাঁচে আমার জন্য অনেক কিছু, আমার কয়েক হাজার জি, ডলার যায়, এইটা ঠিক ভাইয়া আছে। আপনি একটু শিওর হবেন, আমি তো শিওর। হুম আমি একদম মানে এই কয়েকদিনে আপনি যে নেক্সট ক্লাস করাইছেন তারপর থেকেই, ওই দিন কয় থেকেই আমি ব্যাংকে দেখছেন ভাই তাকে ফোন এরকম? দিই। কয়টা ব্যাংকে জি, দেখছেন? একটা ব্যাংকে শুধু? এটা শুধু আমি ইউসিবি তে দেখছি, UCB তে, যেহেতু হ্যাঁ? তার ইউসিবি তে অ্যাকাউন্ট, আমি অন্য কোনো ব্যাংকে দেখি নাই, আচ্ছা কি ইউসিবি তে কার্ড দেখছি এটা, তার কি টোটাল কার্ড? ভিসা কার্ড। ভিসা কার্ড, ইউসিবি জি, ভিসা কার্ড, সেভিংস অ্যাকাউন্ট, ভিসা রাইট? কার্ড, রাইট, সেভিংস থেকে। ঠিক আছে, তাহলে তো ভাই আমি তাহলে আমার ব্যাংকে আমি এই তো ক্লাস শেষে আমি ব্র্যাক ব্যাংকে কল দিব তাহলে। ভালো কথা জি, জি, বলছেন। একটু তথ্যটা নিয়েন। হ্যাঁ, জি, এটা যদি ভালো হয় আমি তাহলে আমাদের। ব্র্যাকেও কল দিব, সিটিতেও কল দিব, দুই জায়গায় কল দিব। তাহলে যদি এটা হয় তাহলে তো আমি বাংলাদেশ থেকে কাজ করব, আমার এত প্যারা আমি নিচ্ছি কেন? হ্যাঁ, যদি জি, এটা জি, হয়ে থাকে রাইট। তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে ভাই, কারণ আমি মোটামুটি এখানে আমি যার কাছ থেকে করি আমি প্রায় 7-8% দিই, তাও আমার জন্য ভালো হয়। ব্যাকে বেশি কাটে, হুম, আচ্ছা বেশি বেশি কাটলো আর কত বেশি কাটবে, তাই না? হুম। 1% বেশি কাটতে পারে। তো যাই হোক, আর কারো কোশ্চেন আছে? ধন্যবাদ ভাইয়া ইনফরমেশন দেওয়ার জন্য। আমি জি, ওয়েলকাম। আশা করি যেন আপনার এটা সত্য হয় আর কি, সব ব্যাংকের জন্য। জি, জি, আমি তো মানে এটা খুবই করলাম, টেনশন করলাম, দেখলাম একটু। আচ্ছা দেখা তাও যাক। শিওর হয়েন আপনি, আমি তো শিওর, আলহামদুলিল্লাহ আমি শিওর, আশা করি এটাই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একটা জিনিস থ্যাংক ইউ। বলছেন ভাইয়া, মানে পেমেন্ট জি, কাটার পরে ওই যত টাকা হুম, পেমেন্ট কাটছে আর যত টাকা হুম। আপনার অ্যাকাউন্টে আছে ওটা থেকে প্লাস মাইনাস করে কি ওই
2-3%ই হয়। হ্যাঁ রাইট, মানে একদম সিঙ্গেল ট্রানজাকশনে, প্রতিটা ট্রানজাকশনে আমরা হিসাব করে দেখছি। আচ্ছা ঠিক আছে, ধরেন ঠিক আছে, ঠিক আছে, এখানে $1-2 মানে 1-2 টাকা বেশি হয়, বুঝতে পারছি, ব্যাপারটা বুঝছেন? 121 টাকা হলে 3 টাকা হয়তো বেশি, এরকম 3-4 টাকা। ওকে। মার্কেট অ্যানালাইসিংটা কি শেখানো হবে? অ্যানালাইসিং যেটা হলো সেটা আমাদেরকে থিওরিটিক্যালি শেখানো হবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি না। তো এটা নিয়ে আমাদের ক্লাস আছে আর কি। হ্যাঁ, এমনি মিরাজ ইসলাম ভাই আমাদের এটা নিয়ে ক্লাস আছে। লিটন চন্দ্র ভাইয়া বলেন। লিটন চন্দ্র সরকার ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া, জি, এই যে আজকে যে ক্লাসগুলো করাইলেন এগুলো তো আসলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ, আমি অবশ্য প্রথম থেকে ছিলাম, স্টেপ বাই স্টেপ দেখালে মনে হয় একটু ভালো হতো। স্টেপ বাই স্টেপ বলতে কি বোঝাচ্ছেন, মানে যদি একটু বলতেন। যেমন ইন্ট্রোডাকশন টু পর্যাপ্তিকের ভাইয়া এখানে স্টেপ বাই স্টেপের মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, ব্যাপারগুলো আসলে এইভাবে করে দেখানো যায় না, কারণ এক একটার সাথে এক একটার টপিকের কোরিলেশন আছে। তো যখন দেখা যায় কি একটার সাথে একটা এরকম ইন্টারাকশন হয়ে যায়, তো আপনি যদি একটু ক্লাস রেকর্ডটা দেখেন তাহলে আপনি মোটামুটি একটা কানেকশন পাবেন, খুঁজে পাবেন। আর যদি আমি একেবারে পুরো স্টেপ বাই স্টেপ যাই যে না 1 নাম্বার টপিক শেষ করে 2 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক শেষ করে 3 নাম্বার টপিক, তাহলে ক্লাসটা হয়ে যাবে অনেকটা রোবোটিক ক্লাস, যে যেই টপিকটাই আছে ওই টপিকটাই আমি জাস্ট বলতেছি। তখন ক্লাসটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে না। আপনার কাছে হয়তোবা টপিকটা নতুন, তো হয়তো এই কারণে একটু এলোমেলো লাগতেছে। আপনি জাস্ট আরেকবার ক্লাসটা দেখেন, আশা করি আপনি তখন কানেকশনগুলো বুঝতে পারবেন যে কোনটার থেকে আমি কোথায় গিয়েছি। ঠিক আছে, তো একটু কষ্ট করে আরেকবার ক্লাসটা দেখবেন। ঠিক আছে, আরেকটা হলো যে আমাদের কাজগুলা প্রজেক্ট, এখন পরবর্তীতে আমরা কি 1-2 কোন কাজগুলো জমা দেবো? আপনাদের এখন পর্যন্ত প্রজেক্ট ক্লাসের কথা যদি আমি বলি, কয়টা প্রজেক্ট আপনাদের জন্য এখন করা পারফেক্ট হবে? যদি 1-2টা করে যাই, একটু সময় দিবেন আমাকে। আপনাদের প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 এখনো আসে নাই। প্রজেক্ট 1 এবং 2 এই দুইটা প্রজেক্টই আপনাদের এখন শুধুমাত্র ক্লাস করানো হয়েছে। ঠিক আছে, এখন জিনিসটা কি, ফাইন্ড 10 কোট মানে 10টা উক্তি অফ ইউর ফেভারিট পারসন অ্যান্ড ডিজাইন উইথ ক্যানভা, মানে ইনফোগ্রাফিক ডিজাইন করতে বলছে, এখানে কোট বলছে মানে উক্তি বলছে, আপনার উক্তি দেওয়া দরকার নেই, আপনি যে কোনো 10টা ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। এটাই হলো আপনাদের প্রজেক্ট 2। আর প্রজেক্ট 1 তো আগেই বলেছি, লোগো অ্যান্ড কভার তৈরি করবেন ক্যানভা দিয়ে, আর আপনার ফেসবুক পেজটাকে সেট আপ করবেন। ঠিক আছে, এই দুইটা প্রজেক্ট করে জাস্ট একটা ড্রাইভ ফাইলে রেখে দিবেন। আর কিভাবে এটা আমাদেরকে দিতে হবে সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখায় দেবো, কারণ অফিসে গিয়ে কাজটা করতে হবে। তো অফিস থেকে গিয়ে আমি ফোল্ডার তৈরি করে দেন আপনাদের রবিবারে ক্লাসে দিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। এরপরে আরেকটা স্যার আমাদের সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, সার্টিফিকেট আপনাদের প্রজেক্টগুলো করবেন এবং তার পাশাপাশি আপনাদের একটা এক্সাম হবে, এক্সাম এবং প্রজেক্ট এবং আপনাদের অ্যাটেন্ডেন্স, তিনটাকে সমন্বয় করে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। ওকে স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। জি জি বলেন। স্যার, আমার ফেসবুক প্রোফাইলটা সাথে আমার আইডি কার্ডের মিল নেই স্যার। এখন আমার ফেসবুক প্রোফাইলটা আমি 2015 সাল থেকে ইউজ করি। এখন ওই ফেসবুক প্রোফাইলটা আপনার ভেরিফাই হয়ে গেছে, এখন আমি আমার আইডি কার্ডের সাথে মিলাইতে যাচ্ছি নামটা, কিন্তু হচ্ছে না স্যার। এটা কি ঠিক করা যাবে? যে কোনো একটাকে ঠিক করতে হবে, হয় ফেসবুক প্রোফাইলের আইডি আপনার চেঞ্জ করতে হবে, আর না হয় এনআইডি কার্ড চেঞ্জ করতে হবে, যে কোনো একটাকে। আইডি কার্ড তো চেঞ্জ করা সম্ভব না এখন। নাম, ফেসবুক প্রোফাইলের নামটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে ওইটাই করতে হবে। আর এটা ভেরিফাইটা হয়ে গেলে কি বুঝলাম না, মানে থেকে ভেরিফাই হয়ে গেছে, আর শুধুমাত্র ডেট অফ বার্থডেটা আবেদন করা যাবে পরিবর্তন করার জন্য, কিন্তু নাম পরিবর্তন করা যাচ্ছে না। ভেরিফাইড কিভাবে হলো? এটাই তো বুঝলাম না স্যার, এটা কিভাবে ভেরিফাই হলো? আপনি আপনার নাম পরিবর্তন করা যাচ্ছে, ভেরিফাইড হয়েছে ওইটা আপনার যে আমাদের যে
জি পছন্দের গ্রুপ আছে না, ওখানে লিঙ্কটা দিয়ে রাখবেন আর আমাকে একটু মেনশন করে রাখেন, আমি চেক করবো না। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। অন্তর পাল, আপনি বলেন। জি ভাইয়া, আপনি আগে বললেন যে যে কোনো এই যে প্রজেক্ট গুলো আছে ওগুলো ক্যানভা দিয়ে করতে হবে, তাই না? প্রজেক্ট না ভাইয়া, যে কোনো 10টা ডিজাইন করবেন, পোস্টার ডিজাইন, সেগুলো ক্যানভা দিয়ে করবেন। আর আমাদের এটা ফেসবুক পেজ অপটিমাইজ করা, অথবা যেটাকে বলা হয় ফেসবুক পেজের সেটিংগুলো ঠিক করা, আর একটা ফেসবুক পেজের জন্য লোগো অ্যান্ড কভার, এগুলোই হলো আপনাদের 2টা প্রজেক্টের কাজ। একটা প্রজেক্ট হলো ফেসবুক পেজের লোগো, কভার এবং ফেসবুক পেজের অপটিমাইজেশন, আর সেকেন্ড প্রজেক্ট হলো 10টা পোস্টার ডিজাইন করা যে কোনো টপিকে। ক্যানভা দিয়ে যদি না করি, আমি আমার এই ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করলে কি কোনো হবে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যদি পারেন তাহলে আরো ভালো করেন, একই জিনিস। জি, সেটাই বলছিলাম। ও, থ্যাংক ইউ। ইমরান হোসেন, আপনি বলেন। ভাই আমার একটা পেজে মনে করেন ভুলে একটা ওয়েবসাইটের লিংক অ্যাড করে, মানে ওয়েবসাইটের একটা লিংক অ্যাড করছে, মানে এটা কাটতে পারতেছি না, এটা কেমনে কাটা যায়? ওয়েবসাইটের লিংক অ্যাড করলে ইজিলি কাটা যায়। আপনি অ্যাবাউটে যাবেন, অ্যাবাউট থেকে সেটাকে ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। অ্যাবোর্ডতে এমনি তো পারতেছি না, যে আচ্ছা, আমি গেছিলাম। দেখাচ্ছি, হ্যাঁ একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে এটা নেই, একটু ওয়েট। দেখেন, এটা আমার একটা ক্লায়েন্ট এডু এক্সপ্রেস লিমিটেড, ওদের এখানে ওদের সাইটটা দেওয়া আছে। আমি যদি এখন এটাকে অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এডু এক্সপ্রেস লিমিটেড, এডিটে ক্লিক করবেন। এডিট থেকে আপনি এটাকে কেটে দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি তখন এটাকে সেভ করতে পারবো না, ঠিক আছে? জাস্ট এখান থেকে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে সেভ দিবেন, তাহলেই হয়ে যাবে। ও, আমার তো ফেসবুক লাইটের জন্য মনে হইতেছে না। হ্যাঁ, লাইটের জন্য হয়তো হচ্ছে না তাহলে। জি, ওকে। আর কেউ আছেন? ইমাম হোসেন, সরি ইমরান হোসেন, আপনি ছিলেন তাই না? এস এম মাহমুদ, হ্যাঁ বলেন। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল, এই জন্য হ্যান্ড করছি। কোশ্চেন না, আসলে একটু পরামর্শ। যেহেতু আপনি টিম নিয়ে কাজ করেন, আমারও ইচ্ছা যে টিম ক্রিয়েট করব। আমার অলরেডি একটা অফিস আছে ঢাকায়, আমি অফিস নিছি। তো যদি আমাকে একটা টিম করে দিতেন, যেহেতু আপনাদের অনেকগুলি বেস হয় আর আপনাদের অনেক স্টুডেন্ট আছে, রাইট স্যার? জি, সেখান থেকে যদি এক্সপার্ট দিয়ে একটা টিম আমাকে করে দিতেন এবং কিভাবে ম্যানেজ করতে হয় যদি বুঝিয়ে দিতেন, ধরেন ভিডিও এডিটর, তারপরে গ্রাফিক ডিজাইন, আর এরপর ওয়েবসাইট ডিজাইন, আমরা সবাই থাকবে। এক কথায় আমরা জানি একটা ক্লায়েন্টের সব কাজ করে দিতে পারি। ক্লায়েন্ট জানি এসে বলে না যে এটা আমার কাছে নাই। অফিস কোথায় আপনার আছে, যেটা আছে? আমার অফিস হলো ঢাকায় ডেমরাতে ডেমরা ছোট কোথায়? অফিস নিছি, রানীমহল। এটা কি ওই যে বড় ভাঙার ওদিকে? রাইট। চিনি আমি ওদিকটা। আমার বাসা হলো আপনার দিক থেকে কাছে, যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি কাছে, নিকটই, অনেক নিকটই। তো ঠিক আছে ভাই, আপনি এই ব্যাপারে আমার সাথে পার্সোনালি একদিন জি। ফোন দিয়েন, হ্যাঁ? এটা তো আর পার্সোনালি ফোন দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তো নাম্বার পাই নাই, ভাইয়ের নাম্বার তো হয়তো পাই না, আমি ঠিক মতো জয়েনই হতে পারি না। এখান থেকে জি। একটা স্ক্রিনশট নিয়ে নেন, এখানে আমার আচ্ছা, অফলাইন নাম্বার আমি আচ্ছা। দিচ্ছি, দাঁড়ান, অফলাইন হোয়াটসঅ্যাপ সবই আছে আমার ইনফরমেশন। আচ্ছা, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। একটু জুম করেন। হ্যাঁ, জি, হোয়াটসঅ্যাপ, থ্যাংক ইউ। অফলাইন এবং আমার ইমেল সবকিছু জি, আছে এখানে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আপনি আমাকে জি, আগামীকাল সকালে কল করুন 10:30-11টার দিকে, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া, আমারও এরকম একটা কোশ্চেন ছিল যে আমরা দেখেছিলাম যে যারা এর ভিতর থেকে ভালো করবে তো ইউআই ল্যাব থেকে ইন্টার্নি প্লাস মানে কাজের সুযোগ করে দেওয়া হবে, এরকম কিছু বলা ছিল। জি, তো সেটা কিভাবে একটু সেটা হবে। এই তো আপনারা এখান থেকে আপনারা যখন ক্লাস করতে থাকবেন তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের এখানে কারা কারা ভালো শিখতেছেন। তো এরা যখন আমার কাছে আসবেন, বলবেন যে না আমি ইন্টার্নি করতে চাই, দেন আপনাদের
সিভি নিয়ে আপনারা ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে ভালো করলে অবশ্যই আপনারা ইন্টার্নি করতে পারবেন। আমাদের ব্যাচ থেকেই, যেমন আমাদের এখানে যত টিচার আছে এখন বর্তমানে আমাদের এখানে প্রায় 20 প্লাস মাইনাস আছে টিচার, তার মধ্যে প্রায় 50% টিচারই হলো আমাদের বিভিন্ন ব্যাচ থেকে এসেছে। তো আপনাদেরও সেই সুযোগ আছে, ঠিক আছে, যে এখান থেকে ইন্টার্নি করে আপনারা আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট করে ইন্টার্নি করে আপনাদের এখানে হয় টিচার, না হয় প্রোডাকশন, অথবা যে কোনো জায়গা আমাদের এখানে এই অফিসেই আমাদের এখানে আমাদের সাথে কাজ করেন, এরকম অনেক আছে আমাদের এখানে। মানে আমি আসলে এই উদ্দেশ্যেই মূলত আর কি, মানে আমি আগে থেকেই হলো ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত। তো মূলত আমি এই কোর্সে এন্টার করছি যে আরো আপডেট কি আসছে, প্লাস হলো মানে ইন্টারনেট যে সুযোগটা ওইটার জন্য আর কি। জি জি, বুঝতে পেরেছি। তো এরপরে আছেন হলো মাজহারুল ইসলাম শিফাত, আপনি বলেন। স্যার আমাদের এখানে কি পিক্সেল সেটআপ, তারপরে যে মানে লাইভ কাজটা মানে কতদিন পরে দেখানো হবে? আমাদের এই তো আগামী একটা ক্লাসের পরে আমাদের রিয়েল আমরা যে ক্যাম্পেইনে চলে যাব, 1-2টা ক্লাস পরে। ঠিক আছে, ওকে। হাফেজ মাসুদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আজকে তো আমি ক্লাসের শুরুতে ছিলাম না, কাজে বাইরে ছিলাম স্যার। আজকের ক্লাসের রিভিউ গুলো তো আমি মনে হয় ভিডিওতে পাবো, তাই না? সবকিছুই ভিডিওতে পাবেন, হ্যাঁ, একেবারে। আর আমাদের জন্য নতুন কোনো হোমওয়ার্ক দেওয়া হয়েছে স্যার? হোমওয়ার্ক হলো প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2, আমাদের আজকের ক্লাসটা করলে বুঝতে পারবেন। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমাদের রবিবার আবার দেখা হবে। ওকে স্যার, কলটা স্যার আপনি লিভ না স্যার, স্টপ করেন, একটু কথা আছে অন্যদের সাথে। জি স্যার, মানে আপনি লিভ নেন, কিন্তু মানে ক্লোজ করে না একটু, যে মাহবুব ভাইয়ের সাথে একটু কথা ছিল, তাই আর কি। পার্সোনালি কথা বলেন মাহবুবের সাথে। আচ্ছা, এখানে বললো সমস্যা। আচ্ছা, ঠিক আছে স্যার, পার্সোনালি কথা বলেন, এটাই বেটার। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে।